আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 23 এবং 24 ব্যাচের শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আজকের লাইভে। আজ তোমাদের সাথে আছি আমি সানজিদ জাহিদ, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে। তো তোমাদের অনেকেরই স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মেইনলি যারা সেকেন্ড টাইমার থাকে বা অনেকে ফার্স্ট টাইমারদেরও স্বপ্ন থাকে কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো তোমরা যারা সায়েন্স থেকে আসো তোমাদের জানো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ এবং ডি ইউনিট দুইটা ইউনিটে এক্সাম দেওয়া যায় আর কি। তো আজকে আমরা আর কি দুইটা ইউনিটেরই কোশ্চেন সলভ করবো, কেমিস্ট্রি জাহাঙ্গীরনগর এ প্লাস ডি দুইটা ইউনিটেরই। তো তোমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত ক্লাসটি আজকে হাজির হলাম। তো সবাই একটু চেষ্টা করবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দেওয়ার এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দেওয়ার। আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করব। তো সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবা যে তোমরা কি ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছ এবং সাউন্ড কি ক্লিয়ার শুনতে পাচ্ছ, এটা একটু আমাকে কমেন্ট করে জানাবা। আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করব। সো তোমাদের যেটা কমেন্ট করতে বললাম একটু দ্রুত কমেন্ট করে আমাদেরকে জানাও। আর তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাও, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। সবাই একটু সবার বন্ধুদেরকে মেনশন দিয়ে দিবা এবং লাইভটা একটু তোমার টাইম লাইনে শেয়ার করে রাখবা, যাতে পরবর্তীতে তোমাকে আর কষ্ট করে খুঁজতে না হয়, কারণ পেজে কিন্তু অনেক পোস্ট হয়, যার ফলে এই পোস্ট এই যে ক্লাসটা এটা কিন্তু হারায় যেতে পারে আর কি। সো সবাই একটু চেষ্টা করবা শেয়ার করে দেওয়ার। ওকে ওকে, আমিও শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু শেয়ার করে দাও। জাহাঙ্গীরনগর এ প্লাস ডি নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে সবাই একটু চেষ্টা করবা কমেন্টে জানানোর, ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর কি। আর অ্যাডমিশন রিলেটেড যারা ঢাকা ইউনিভার্সিটিতে দিবা তারাও চাইলে কোশ্চেন করতে পারো, বা ঢাকা ইউনিভার্সিটি রিলেটেডও যদি কোনো কোশ্চেন থাকে বা অ্যাডমিশন রিলেটেড কোনো কোশ্চেন থাকলে করতে পারো আর কি, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আমরা একটা মিনিট ওয়েট করবো, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। সো চলো আমরা শুরু করি আজকের ক্লাসটা। তো আজকে আচ্ছা, আজ থেকে কে কি কমেন্ট করলা? নুসরাত নাদিয়া কমেন্ট করছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পার্থমণি কমেন্ট করছে হচ্ছে ভাই কোন সাবজেক্টে কত পয়েন্ট লাগে। আচ্ছা ঠিক আছে, সব বলতেছি। ওকে, একটু ফেসবুকে আচ্ছা, জেইউ ডিএনএর জন্য রেগুলার চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিলে উপকৃত হতাম। হ্যাঁ আসবে, সবই আসবে। ফার্স্টে তোমাদের আগে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য আগে বিগত বছর কোশ্চেনটা তোমাদের আগে জানতে হবে যে কেমন কোশ্চেন হয়, এরপর আমরা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনে যাবো আর কি ইনশাল্লাহ। ভাইয়া কোন সাবজেক্টে কত পয়েন্ট লাগে একটু বলেন। কোন ইউনিটের কথা বলছো এটা একটু মেনশন করলে বেটার হইতো, যে কোন ইউনিটের কথা বলতেছো, তাহলে সুবিধা হতো আর কি।
জেইউ ডি ইউনিটে কাট মার্কস কত হয় আর কি? আচ্ছা, জেইউ ডি ইউনিটে কাট মার্কস সাধারণত হচ্ছে তোমার 100। আমি যদি জিপিএ সহ বলি, জিপিএ তোমার তো এক্সাম হয় হচ্ছে 80 মার্কসের, আর 20 মার্কস থেকে হচ্ছে জিপিএ। সো টোটাল মিলে তোমার যদি 70+ থাকে, ইনশাল্লাহ একটা সিট আশা করি হয়ে যাবে আর কি। 70+ রাখার চেষ্টা করবা জিপিএ সহ আর কি। আমার সময় মানে 2020 সালের কথা যদি বলি, আমার মার্কস ছিল হচ্ছে 77.6 ছিল আর কি জিপিএ সহ। তো 77.6 পেয়ে আমার পজিশন ছিল হচ্ছে 32তম আর কি। তো এরকমই আর কি। তো দেখা যায় যে 80-82 এরকম আর কি হাইয়েস্ট উঠছিল আমার সময়। আর পরবর্তী বছরে আরেকটু বাড়ছে কাট মার্কস, তো দেখা গেছে যে 73-72 এরকমই আর কি থাকে আর কি সব সময়। তো চেষ্টা করবো আছে 75 এর আশেপাশে রাখার। মানে তোমার যদি কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়তে হয় বা যে সাবজেক্টে তোমার পড়ার ইচ্ছা, তাহলে 75+ রাখার চেষ্টা করবা। আর একটা সিটের জন্য 70+ রাখতে হবে ইনশাল্লাহ। সো আশা করি আমরা চলো ক্লাসটা শুরু করি আর কি। একজন কমেন্ট করছে সায়েন্সে 9.83 নিয়ে কি এক্সাম দেওয়া যাবে? হ্যাঁ যাবে। সায়েন্সে হচ্ছে তোমার 9 থাকলে এক্সাম দেওয়া যায় আর কি। আর প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা কিছু রিকোয়ারমেন্টস আছে, তো সেই রিকোয়ারমেন্টসগুলো কিন্তু ফিল আপ করতে হয় আর কি। ডি ইউনিটে কেমিস্ট্রি থেকে ম্যাথ আসে? হ্যাঁ, কেমিস্ট্রি থেকেও ম্যাথ আসে আর কি। এটা মনে করো মেডিকেলের মতো হলেও ম্যাথ আসে অনেক আর কি। ঠিক আছে, আচ্ছা আশা করি পার্থ মানে তোমার কোশ্চেন আনসার পেয়ে গেছো আর কি। আচ্ছা, পরীক্ষাগুলো অধ্যায়ভিত্তিক না ভালো হয়? হ্যাঁ, পরীক্ষা প্লাস ক্লাস সবই অধ্যায়ভিত্তিক নেওয়া হবে একটু কিছুদিন পর থেকে। এখন আপাতত তোমাদের আগে ধারণা তো দিতে হবে যে কিরকম কোশ্চেন প্যাটার্ন হচ্ছে বা কোন চ্যাপ্টার থেকে কিরকম আসতেছে আর কি। আগে কোশ্চেনটা সম্পর্কে তোমরা জানো, কারণ হচ্ছে আমি যদি অধ্যায়ভিত্তিকে ঢুকে যাই, তোমাদের আগে জানতে হবে যে মেডিকেলে কেমন কোশ্চেন হয়, ঢাকা ভার্সিটিতে কেমন কোশ্চেন হয়, জাহাঙ্গীরনগরে কেমন কোশ্চেন হয়, তাই না? সো তুমি যদি এই যে যারা কোশ্চেন করতেছো যে ম্যাথ আসে নাকি আসে না, সো এটা যদি আমি ওভারঅল তোমাকে যখন কোশ্চেন সলভ করাবো, তখনই তুমি তাহলে বুঝতে পারবা যে ম্যাথ রিলেটেড কোশ্চেন আসতেছে নাকি আসতেছে না। তো এই ওভারঅল একটা ধারণা পাওয়ার জন্য আমাদের আগে পুরো অধ্যায়টা বা মানে পুরো যে সাবজেক্ট আছে সাবজেক্টের সম্পর্কে আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা অ্যানালাইসিস করতে হবে আর কি। তো এই জন্য আমরা ক্লাসগুলো এইগুলো রাখছি। এরপর আস্তে আস্তে আমরা ভেঙে ভেঙে চ্যাপ্টার ওয়াইজ যাবো আর কি, যেহেতু আমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারিতে আর কি। ভাইয়া ফার্মেসি সাবজেক্টের রিভিউ চাই। আচ্ছা ঠিক আছে, দিব ইনশাল্লাহ। আচ্ছা, একজন বলছে ভাইয়া এক্সাম কবে হতে পারে? এক্সাম হবে হচ্ছে তোমার ফেব্রুয়ারিতে হতে পারে আর কি। ঢাকা ভার্সিটি এক্সাম যেহেতু পিছাই গেছে, 17 ফেব্রুয়ারি দিছে আর কি। এরকম 1 ফেব্রুয়ারি ছিল, 17 ফেব্রুয়ারি হয়তো দিছে। তো এরকম জাহাঙ্গীরনগর এক্সামও ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ হয়ে যাবে। আর আবার রাজশাহী ইউনিভার্সিটি দিছে হচ্ছে এপ্রিলে। তো দেখা যাক এখন জাহাঙ্গীরনগর কি করে। তো যতদূর মনে হচ্ছে ফেব্রুয়ারিতেই হয়ে যাবে ইনশাল্লাহ। একজন কমেন্ট করছে ভাই আপনারা কি রেগুলার ক্লাস নেবেন? হ্যাঁ ইনশাল্লাহ রেগুলারই ক্লাস নিব। একটা রুটিন পাবলিশ করে দিব ইনশাল্লাহ জয়কলি পেজে, ইনশাল্লাহ পেয়ে যাবা তোমরা। ওকে, তো চলো তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়া শেষ। আশা করি বাকি যারা কোশ্চেন আছে তোমরা করতে থাকো, ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দিব আর কি। সো চলো এখন শুরু করি, ক্লাসে আমরা আগাই। আচ্ছা, সো দেখো আমাদের হচ্ছে মেইনলি জেইউ এ প্লাস ডি ইউনিটের কেমিস্ট্রি কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস। আমরা সব কোশ্চেন না হলে আমরা ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আজকে অ্যানালাইসিস করব। বিগত বছরে আসছে যে কোশ্চেনটা, মানে যে তোমরা জানো যে জাহাঙ্গীরনগরে কিন্তু এক সেট কোশ্চেন হয় না, 8টা সেটে কোশ্চেন হয় আর কি। মানে 8টা মানে তোমার শিফটে কোশ্চেন হয় কি, 8 শিফট কোশ্চেন হয়েছিল গত বছর ডি ইউনিটে। ছেলেদের ছিল 4টা শিফট, একদিন ছেলেদের এক্সাম ছিল আর একদিন মেয়েদের এক্সাম ছিল আর কি। তো ছেলেদের 4টা শিফটে এক্সাম হয়েছিল, মেয়েদের আবার 4টা শিফটে এক্সাম হয়েছিল। সো 4টা শিফটের কোশ্চেন মানে টোটাল যে 8টা শিফটের কোশ্চেন হয়েছে সবগুলাই কিন্তু আলাদা আলাদা কোশ্চেন। হ্যাঁ, টপিক হয়তো বা সেম বা কোশ্চেন প্যাটার্ন হয়তো বা সেম, বাট কোশ্চেনগুলো কিন্তু সব আলাদা আলাদা ছিল আর কি। ঠিক আছে, তাহলে তোমাকে যদি ভালো মতো প্রিপারেশন নিতে হয় তাহলে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু মাস্ট সলভ করতে হবে। আর প্রিভিয়াস ইয়ারের মাস্ট কোশ্চেন সলভ করার জন্য কিন্তু তুমি এই যে সত্যি কথা বলতে কি পার্সোনালি আমি যখন আমার সময় ছিলাম, আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম অ্যাডমিশন টাইমে, তখন আর কি বাজেটে আমি অনেকগুলো বই পাইছিলাম আর কি। বাট আমি দেখছিলাম যে আমি জানতাম যে জাহাঙ্গীরনগরে হচ্ছে শিফট ওয়াইজ এক্সাম হয়, অনেক শিফটের এক্সাম হয় আর কি। তো দেখা গেছে যে অন্যান্য কোশ্চেন ব্যাংকে মাত্র 2 থেকে 3টা শিফটের কোশ্চেন ছিল আর কি। বাট জাহাঙ্গীরনগরের জয়কলি যে কোশ্চেন ব্যাংকটা আছে, ডি ইউনিট কোশ্চেন ব্যাংক প্লাস এ ইউনিট কোশ্চেন ব্যাংক, তোমরা দেখবা যে বিগত বছরে যেই কয় সেট বা যেই কয় ইউনিটের মানে যেই কয় শিফটে এক্সাম হয়েছিল আর কি, সব শিফটের কোশ্চেনই তুমি পেয়ে যাবে আর কি। সো এই কোশ্চেনগুলো কিন্তু সলভ করা তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আর কি। তো সেজন্য আমি তোমাদেরকে কোনো প্রমোশন আমি তোমাদের এমনি পার্সোনালি রিকমেন্ড করবো যে অবশ্যই তুমি এই যে জয়কলি জাহাঙ্গীরনগর যে ডি প্রশ্ন ব্যাংক প্লাস এ প্রশ্ন ব্যাংক, এই দুটো অবশ্যই কিনবা আর কি। এখান থেকে তুমি অনেক কিছু কমন পাবা আশা করি, যদি তুমি ভালো মতো অ্যানালাইসিস করে পড়তে পারো আর কি। ওকে, হ্যাঁ এখানে ক্লাস হবে, এখনই শুরু হবে। ঠিক আছে, ওকে।
এইবার কি শিফট থাকবে ভাইয়া? শিফট আশা করি এটার জন্য অনেক কাজ হচ্ছে বা সবাই চাচ্ছে যে শিফট যাতে না থাকুক আর কি, একটা কোশ্চেন যাতে সবার এক্সাম হয় আর কি। তো দেখা যায় এখনো ফাইনাল কোনো ডিসিশন আসে নাই, তো আমরা সে পর্যন্ত ওয়েট করি। তো চলো আর কি আমরা ক্লাসটা শুরু করি। সো তোমাদের আজকে কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। পিসিএল 5 এ এটা হচ্ছে জাহাঙ্গীরনগর এ ইউনিটে আসা কোশ্চেন, বিগত বছর জাহাঙ্গীরনগর এ ইউনিটে আসছিল এই কোশ্চেনটা। সেটা হচ্ছে পিসিএল 5 এ ফসফরাসের সংকরণ কি রূপ? সো বলো তো পিসিএল 5 এ ফসফরাসের সংকরণ কি রূপ? এটা একটু অ্যান্সার দাও তো সবাই, 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও। হ্যাঁ, সারা সাফা কমেন্ট করছে, কিনছি আমি জয়কলি। আচ্ছা, একদম শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস? আচ্ছা, তো এখনো সার্কুলার দেয় নাই, তো সার্কুলার না দেওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। আপাতত তুমি শর্ট সিলেবাসই পড়তে লাগো, যদি ফুল সিলেবাস দিয়ে দেয় বা ঘোষণা আসে খুব শীঘ্রই দিয়ে দিবে, তখন তুমি ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো পড়া শুরু করে দিও। আপাতত শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো অনেক ভালো মতো পড়ো। আচ্ছা, তো দেখা হয়েছে বলছে কি পিসিএল 5 এ ফসফরাসের সংকরণ কি, ঠিক আছে? তো অনেকে বি কমেন্ট করছো, অনেকে আবার সি কমেন্টও করছো আর কি। আচ্ছা, তো চলো আমরা আর কি দেখি যে বি অ্যান্সার হবে নাকি সি অ্যান্সার হবে। ওকে, আচ্ছা হ্যাঁ, আর আরো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আমি আচ্ছা অ্যান্সার দিয়ে দিব আর কি কোশ্চেন সলভের পাশাপাশি। সো আপাতত তোমরা এই 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দাও। আচ্ছা, ওকে, বি, আচ্ছা সবাই বি অ্যান্সার দিছো। ওকে, চলো আমরা এখন দেখি আসলে কি হবে। সো দেখো এখানে হচ্ছে পিসিএল 5 এর সংকরণ কি রূপ তোমাকে জানতে যাওয়া হয়েছে। তো সংকরণ কোশ্চেনে কিন্তু জাহাঙ্গীরনগর A+D এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন সংকরণ বের করে কিভাবে বলো তো? H = আমরা যদি জানি হাইব্রিডাইজেশন, H = কি হাফ V + X - C প্লাস কি বলো তো A, এটা হচ্ছে তোমার সংকরণের ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, এখন আসি ভি কি। ভি হচ্ছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন। ভ্যালেন্সিয়াল ইলেকট্রন মানে কি? যোজ্যতা স্তরের ইলেকট্রন। কার? কেন্দ্রীয় পরমাণু, ঠিক আছে? কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তরে কয়টি ইলেকট্রন আছে? এখন যোজ্যতা স্তরটা কি? যে পরমাণু সর্ববহিঃস্থ স্তরে যে অরবিটটা মানে যে শক্তি স্তরটা, সেই শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে সেটাকে বলা হয় কি বলতো? ভি এর মান, ঠিক আছে? কি বললাম? সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ভি। এক্স হচ্ছে কি? কয়টা একযোজী পরমাণু যুক্ত, কয়টা একযোজী পরমাণু যুক্ত সেটার সংখ্যা। একযোজী কারা? যারা কি একটা ইলেকট্রন গ্রহণ করে অথবা একটা ইলেকট্রন ত্যাগ করে, তারাই মেইনলি কি বলতো? একযোজী। যেমন সোডিয়াম, ঠিক আছে? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতেছে, ঠিক আছে? ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতেছে। হাইড্রোজেন, ঠিক আছে? এরা হচ্ছে কি সবাই একযোজী। হাইড্রোজেন, ক্লোরিন, সোডিয়াম এরা সবাই কি একটা ইলেকট্রন ত্যাগ অথবা একটা ইলেকট্রন গ্রহণ করতেছে আর কি। তাহলে এই এক্স মানে একযোজী কয়টা আছে, এটা সংখ্যাটা হচ্ছে কি এক্স। সি তে হচ্ছে ক্যাটায়ন, এ তে হচ্ছে কি অ্যানায়ন। ক্যাটায়নের নাম্বার, অ্যানায়নের নাম্বার। তো মনে রাখবা যে ক্যাটায়ন কি পজিটিভ না, এইজন্য ক্যাটায়নের আগে চিহ্নটা হচ্ছে কি নেগেটিভ, আর অ্যানায়ন কি নেগেটিভ না, এইজন্য এর আগে চিহ্নটা কি বলতো? পজিটিভ আর কি, ঠিক আছে? এটা মাথায় রাখবা, উল্টা আর কি। সো আসি এখন আমরা যে সলভে আসি। তো দেখো পিসিএল 5 এখানে কেন্দ্রীয় পরমাণু কে? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সেইটা যেটা সংখ্যায় কম থাকে, তাই না? তো পিসিএল 5 এর ক্ষেত্রে এখানে সংখ্যায় কম আছে কে? ফসফরাস। তাহলে কেন্দ্রীয় পরমাণু কে? ফসফরাস। ফসফরাসে সর্ববহিঃস্থ স্তরে কয়টা ইলেকট্রন আছে বলো তো? ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত? 15, 2, 8, 5। তাহলে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা। তাহলে ভি এর মান কত বলো তো? 5। এক্স কি? একযোজী পরমাণুর সংখ্যা। একযোজী পরমাণু কয়টা আছে? ক্লোরিন একযোজী কয়টা আছে? 5টা আছে, ঠিক আছে? তাহলে এক্স এর মান কত হবে? 5 হবে। তাহলে 5 আর 5 মিলে কত হইলো বলো তো? 10 হইলো। এখানে হাফ গুণ আছে, তার মানে 2 দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে কত আসবে আলটিমেটলি বলো তো? 5 আসবে। কত আসবে? 5 আসবে, ঠিক আছে? তাহলে 5। এখন 5 যদি হয় তাহলে সংকরণের মান কি হয় বলো তো? 5 যদি হয় তাহলে সংকরণের মান কি হয়? আমরা জানি যে পি এর, এটা ভাই মনে রাখবা যে পি এর অরবিটাল কয়টা হইতে পারে? পি 3টা অরবিটাল হইতে পারে, ঠিক আছে? ডি কয়টা অরবিটাল হইতে পারে? 5টা অরবিটাল হইতে পারে, তাই না? তো তোমাকে যখন মনে করো 5 আসলো, তাহলে তুমি কি করবা? এস কয়টা হইতে পারবে? একটা। এস একটা। পি কয়টা হইতে পারে? 3টা হইতে পারে। পি 3টা, ডি 5টা, এফ কয়টা? 7টা হইতে পারে। তাহলে তোমার যদি 5 আসছে, এস 1 গেল, পি তে হাইয়েস্ট কত হইতে পারে বলতো? 3 হইতে পারে। তাহলে এসপি 3 হইলো। তার মানে এস 1 পি 3 মানে 4 হইলো। এখনো আরো একটা দরকার আর কি, সেটার জন্য কি আসবে বলতো? ডি আসবে। তাহলে কি হয়ে গেল? এসপি 3ডি হয়ে গেল। ভেঙে ভেঙে বুঝাই দিলাম যাতে পরবর্তীতে তোমাদের আর কনফিউশন না থাকে। তাহলে এখানে দেখো এস 1 পি 3, 3 আর 1 মিলে 4, ডি 1 5, ঠিক আছে? তাহলে এসপি 3ডি। তাহলে অ্যান্সার কোনটা হবে? একের অ্যান্সার হবে কয় নাম্বারটা? বি নাম্বারটা। সবার কি এটা ক্লিয়ার? বুঝতে পারছো? যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্ট করবা যে হ্যাঁ ক্লিয়ার। ওকে, যদি এটা বুঝতে পেরে থাকো সবাই একটু কমেন্ট করবা যে ক্লিয়ার।
সো এসপি 3D হবে অ্যান্সার। আচ্ছা, তোমরা অনেকেই কারেক্ট অ্যান্সার দিছো, তোমাদের ধন্যবাদ কমেন্ট করার জন্য। ভাইয়া কোন কোন সাবজেক্ট মাস দাগাতে হবে বা দাগানো যাবে? সবগুলাই দাগাইতে হবে, যেগুলো হয় কেমিস্ট্রি বায়োলজির উপর এক্সাম হয় ডি ইউনিটে। সো কেমিস্ট্রি বায়োলজি দুইটাই দাগাইতে হবে মাস্ট, আর বাংলা ইংলিশ আইকিউ মাস্ট দাগাইতে হবে তোমাকে, ঠিক আছে? সবই না দাগাইলে আসলে চান্স পাওয়া অনেক টাফ হয়ে যায়। ক্লিয়ার ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ক্লিয়ার, ওকে সবার, তাহলে আশা করি কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তোমরা কিন্তু শেয়ার করতেছো না, মাত্র 9 জন শেয়ার করছো, বাকিরাও শেয়ার করে দাও আর কি, ঠিক আছে? তোমরা শেয়ার না করলে আসলে আলটিমেটলি কিন্তু ক্লাস নিয়ে মজা হয় না। সো সবাই একটু চেষ্টা করো ক্লাসটা শেয়ার করে দেওয়ার। তোমরা শেয়ার দ্রুত করে দাও, টাইম লাইনে দ্রুত শেয়ার করে রাখো, যার ফলে তোমরা পরবর্তীতে কিন্তু ক্লাসটা যাতে খুঁজে পেতে কষ্ট না হয়, এই জন্য ক্লাসটা শেয়ার করে রাখবা। ওকে, নেক্সট কোশ্চেনে যাই আমরা। 2 নম্বর কোশ্চেনটা অ্যান্সার দাও যে WHO অনুমোদিত পানিতে বিওডি এর সর্বোচ্চ মাত্রা কত? এটা জাহাঙ্গীরনগর এই ইউনিটে আসছিল বিগত বছরে, যে বিওডি এর মাত্রা কত? বিওডি এর মাত্রাটা কমেন্ট করো তো সবাই। 2 নম্বর কোশ্চেনে অ্যান্সার দাও তো, যে 2 এর অ্যান্সার কত হবে? সবাই 2 নম্বর কোশ্চেনে অ্যান্সার দাও, যে 2 এর অ্যান্সার কত হবে? আচ্ছা, 2 এর এ, শাওন হাসান কমেন্ট করছে 2 এর এ, মিথিলা কমেন্ট করছে এ। আচ্ছা, WHO অনুমোদিত বিওডির মান সর্বোচ্চ মাত্রা কত? এটা হচ্ছে তুমি পরিবেশ রসায়নের 1 অধ্যায়ে একটা ছক দেওয়া আছে, WHO অনুমোদিত বিওডির মাত্রা, সিওডির মাত্রা, ডিওর মাত্রা, অনেকগুলো মাত্রা দেওয়া আছে। তো এই মাত্রাগুলো তোমাকে মুখস্থ করতে হবে। সো খুব সহজে বলে দিই, দেখো বিওডি, বুঝছো কি বলো তো? বিওডি, তো বিওডি এর ক্ষেত্রে মনে রাখবা বি ইংরেজি কয় নাম্বার লেটার বলো তো? বি হচ্ছে ইংরেজি কয় নাম্বার লেটার? 2 নাম্বার লেটার। বি কয় নাম্বার লেটার বলো তো? 2 নাম্বার লেটার, ওকে। আর ডি কয় নাম্বার লেটার বলো তো? ডি হচ্ছে 4 নাম্বার লেটার। এ বি সি ডি, এ বি সি ডি, ডি কয় নাম্বার আছে বলো তো? 4 নম্বরে আছে। আর বি কয় নাম্বারে আছে? 2 নম্বরে আছে। তাহলে এই 2 আর এই 4, এটা কত বলো তো? এটা 0, এটা কত? 0। তাহলে 2 আর 4 যোগ করলে কত হয়? 6 হয়। তাহলে বিওডি এর মান কত হবে বলো তো? 6 মিলিগ্রাম পার লিটার হবে। পরীক্ষা হলে যাতে ভুলে না যাও। তাহলে বিওডি এর মান কত হবে বলো তো? 6 হবে। কেন হবে? কারণ বি হচ্ছে 2 নাম্বার লেটার আর ডি হচ্ছে 4 নাম্বার লেটার। তাহলে এই 2 আর 4 যোগ করে দিবা, তাহলে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। তাহলে বিওডি এর মান কত হবে? 6 হবে আর কি, ঠিক আছে? সবাই একটু দেখি কমেন্ট করো তো, যে সিওডি এর মান কত বলো তো? সিওডি এর মান কত বলো তো? সিওডি, সিওডি এর মান কত বলো তো? সবাই কমেন্ট করো তো দেখি, সিওডি এর মান কত? সিওডি এর মান কত? সিওডি এর ভ্যালু কত বলো তো? সিওডি, সিওডি ভ্যালুটা একটু সবাই কমেন্ট করো তো দেখি, যে সিওডি এর ভ্যালু কত? সিওডি মানে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বিওডি এর মান তো জানলা যে 6। আমি তোমাকে আজ করছি যে সিওডি এর মান কত? সিওডি এর মানটা একটু সবাই কমেন্ট করে জানাবা। সিওডি, সিওডি, সিওডি এর মানটা সবাই একটু কমেন্ট করো তো। আচ্ছা, 10 10 10 সারা সবাই কমেন্ট করছে 10, ঈশিতা 10। আচ্ছা, আচ্ছা 10। ওকে, তো দেখো সিওডি মনে রাখবা, সিওডি মনে রাখবা কয়েন দিয়ে মনে রাখবা। কি দিয়ে মনে রাখবা? কয়েন দিয়ে। তো মনে রাখবা যে আগামীকাল কি শুক্রবার না? তো শুক্রবার অনেকে কিন্তু কি করে, মসজিদে দান করে আর কি। তো তুমি মনে রাখবা, তুমি 10 টাকার একটা কয়েন, 10 টাকার কয়েন তো আসলে হয় না, বুঝছো? 10 টাকার একটা কয়েন তুমি কি করছো বলো তো? দান করে দিচ্ছ। কয় টাকার কয়েন দান করছো? 10 টাকার কয়েন দান করছো। এটা হয় না বলে এটাই মনে থাকবে, ঠিক আছে? তাহলে কয়েন, সিওডি তে মনে রাখবা কি কয়েন, ঠিক আছে? কয় টাকার কয়েন ছিল বলো তো? 10 টাকার কয়েন। কয়েন কয় টাকা কয়েন তুমি কি করছো বলো তো? ডোনেট করে দিছো। কয় টাকার কয়েন ডোনেট করছো বলো তো? 10 টাকার কয়েন ডোনেট করছো। এই জন্য সিওডি মান কত হবে বলো তো? 10 হবে, ঠিক আছে? সিওডি মানে মনে রাখবে কি কয়েন, কয়েন কয় টাকার কয়েন? 10 টাকার কয়েন। তাহলে সিওডির মান হবে কত? 10 হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপর একটা জিনিস মনে রাখবা, যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বাড়লে কি ভালো নাকি কমলে ভালো বলো তো? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বাড়লে ভালো নাকি কমলে ভালো? বিওডির মান যদি বাড়ে, আমরা কি সেটাকে ভালো পানি বলবো নাকি খারাপ পানি বলবো বলো তো? বিওডির মান যদি বাড়ে, সেটা কি ভালো পানি হবে নাকি খারাপ পানি হবে বলো তো? বিওডির মান যদি বাড়ে, সেটা কি ভালো পানি হবে নাকি খারাপ পানি হবে? একটু কমেন্ট করে জানাবো তো। বিওডি বা সিওডির মান যদি বাড়ে তাহলে কি হবে?
আচ্ছা কমলে ভালো, আচ্ছা কমলে ভালো। আচ্ছা সো দেখো এখানে কি আছে, দেখো বিওডি আর সিওডি এর ক্ষেত্রে আমি যদি বিষয়টা ক্লিয়ার করি, তো দেখো বিওডি আর সিওডি, বিওডির মান হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, মানে এই পানিটা খারাপ আছে, এই পানিটা যদি এত মানে ডিমান্ড বুঝাচ্ছে যে এখানে অক্সিজেনের ডিমান্ড বাড়তেছে, মানে মনে করো একটা পানির বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড 5 আর একটা পানির বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে 50, তাহলে ভালো পানি হবে কোনটা বলো তো? 5 যেটা, সেটাই কি হবে বলো তো? ভালো পানি, কারণ এটার অক্সিজেন ডিমান্ডটা কম, মানে এখানে চাহিদা কম, অক্সিজেনের চাহিদাটা কম, মানে এই পানিটা ভালো আছে। আর যে পানিটা দূষিত পানি সেটাই কি আছে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কি আছে, অনেক বেশি আছে আর কি, ঠিক আছে, মানে এটা খারাপ পানি, খারাপ পানিতে কি হবে, অক্সিজেন অনেক বেশি লাগবে আর কি, এই জন্য এটা ডিমান্ডটা বেশি, মানে বোঝাচ্ছে যে এটা খারাপ পানি। আর যেটা ডিমান্ড কম, বায়োলজিক্যাল অক্সিজেনের ডিমান্ডটা কম, সেটা কি বলতো, ভালো পানি হিসেবে আছে। একইভাবে সিওডির ক্ষেত্রেও আর কি, ঠিক আছে, যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আর কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড দুইটাই কিন্তু সেমই আসবে, যে যত ডিমান্ড বাড়বে তত কি হবে, পানিটা তত খারাপ হবে আর কি। আর ডিওর মান বাড়লে পানিটা কি আসবে বলতো, যদি ডিওর মান বাড়ে তাহলে পানিটা কি হবে বলতো, ভালো পানি হবে। ডিওর পূর্ণরূপ হচ্ছে ডিজলভ অক্সিজেন, ঠিক আছে, ডিজলভ অক্সিজেনের পরিমাণ যত বাড়ে, মানে এই পানিতে মনে করো একটা ডিজলভ অক্সিজেনের মান, মানে একটা পানির ডিওর মান 5, একটা পানির ডিওর মান হচ্ছে 50, তাহলে ভালো হবে কোনটা, এটা হচ্ছে 5 ডিজলভ আছে আর এটা কত 50 ডিজলভ আছে, তাহলে যেটা অক্সিজেন ডিজলভ বেশি হবে সেটাই কি হবে বলতো, ভালো পানি হবে। তাহলে ডিওর মান বাড়লে পানিটা ভালো বুঝায়, আর বিওডি আর সিওডির মান বাড়লে পানিটা কি বুঝায় বলতো, খারাপ বুঝায় আর কি। এই বিষয়টা কি ক্লিয়ার হতে পারছো? যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে একটু সবাই কমেন্ট করবা যে ক্লিয়ার। যদি বিওডি সিওডি এবং ডিওর মানটা যদি ক্লিয়ার হয়ে থাকো সবাই একটু কমেন্ট করবা যে ক্লিয়ার। আচ্ছা যদি ক্লিয়ার হয়ে থাকে আমি তাহলে নেক্সট টপিক আগাবো। ওকে আচ্ছা ক্লিয়ার। ওকে নেক্সট আমরা যাই, বৃষ্টির পানির পিএইচ এর মান কত হলে অ্যাসিড বৃষ্টি হবে। এখন অ্যাসিড বৃষ্টি তো আমরা জানি যে 7 হচ্ছে কি, 7 উপরে গেলে সেটা ক্ষার হয়, 7 নিচে আসলে সেটা কি হয়, অ্যাসিড হয়। তো অ্যাসিডটা 7 নিচে অবশ্যই হবে অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য। সেই অ্যাসিড বৃষ্টির মানটা কত বলতো, মনে রাখবা হচ্ছে 5 6, কত 5 আর 6, কত 5 6, 5 6 এর মাঝখানে একটা পয়েন্ট বসায় দিবা 5.6, 5.6 এর বেশি নাকি কম, তুমি তো বুঝতেছো যে অ্যাসিড বৃষ্টি তৈরি করতে হবে, তাহলে অবশ্যই 5.6 এর কি হতে হবে বলো তো, কম হইতে হবে। তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে এ নাম্বারটা, যে 5.6 এর কম হইলে সেটা কি হবে, অ্যাসিড বৃষ্টি বলে। 5 6 সবাই একটু আমার সাথে সাথে কমেন্ট করো তো, 5 6, 5 6 মানে হচ্ছে 5.6, 5 6। ওকে অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে এটা মনে রাখবা। নেক্সট আমরা যাই 25 ডিগ্রি সেলসিয়াস তাপে ও 1 এটিএম চাপে। ওই যে একজন কমেন্ট করছিল যে ম্যাথ আসে নাকি, এই দেখো ম্যাথ আসছে, 5 6 এর কম, হ্যাঁ প্রিয়ন্তী সাহা কমেন্ট করছে, ইসরাত নুরানি কমেন্ট করছে 5.6 এর কম, মাইশা কমেন্ট করছে 5.6। ওকে 5 6 কমেন্ট করতে বলছিলাম, সবাই কমেন্ট করতেছো, থ্যাংক ইউ। আচ্ছা সবাই পরে আসো যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপে 1 এটিএম চাপে 4 লিটার অক্সিজেন, আচ্ছা দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপে 1 এটিএম চাপে 4 লিটার অক্সিজেনকে 0.8 লিটার এ পরিণত করতে চাপ কত বৃদ্ধি করা হবে, এটা একটু অ্যানসার দাও তো সবাই, 4 নম্বর কোশ্চেনের অ্যানসার দাও। সবাই 4 নম্বর কোশ্চেনের অ্যানসার দাও, 4। সবাই 4 নম্বর কোশ্চেনের অ্যানসার দাও তো, 4 এর অ্যানসার কত হবে। ওকে দেখি 4 এর অ্যানসার কে কে পারো, 4 এর অ্যানসারটা দ্রুত দিয়ে ফেলো। 4A, আচ্ছা বি একজন কমেন্ট করছে, বি একজন কমেন্ট করছে এ, আচ্ছা বাকিরা কমেন্ট করো বি। আচ্ছা অনেকে এ কমেন্ট করতেছো, অনেকে বি কমেন্ট করতেছো, একজন 4 এটিএম কমেন্ট করছো, বেশিরভাগ বি কমেন্ট করছো। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের আমি দেখতেছিলাম যে তোমরা পারো নাকি আর কি। সো দেখো এখানে তোমাকে কি বলা হয়েছে, আচ্ছা দেখো এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপে 1 এটিএম চাপে 4 লিটার অক্সিজেনকে তুমি 0.8 লিটারে পরিণত করছো, মানে ফার্স্টে তোমার আয়তনটা ছিল কত
4 লিটার, ঠিক আছে। পরবর্তীতে এটা কত হয়ে গেছে 0.8 লিটার হয়ে গেছে। এখন বলছে চাপের কত বৃদ্ধি হবে। ওকে, সো দেখো তোমাকে এটা কিসের মান দেওয়া আছে, 1 atm মানে হচ্ছে P1 এর মান দেওয়া আছে। আচ্ছা 4 লিটার মানে এটা কিসের মান দেওয়া আছে, পূর্বের অবস্থা যেগুলা, এটা V1 এর মান দেওয়া আছে। আয়তন যেহেতু দেওয়া আছে মানে কিসের মান দেওয়া আছে, V1 এর মান দেওয়া আছে। 0.8 লিটার তুমি পরিণত করছো, মানে কিসে পরিণত করছো, V2, তাহলে এটা কিসের মান, V2 এর মান। তোমাকে আস্ক করা হয়েছে যে চাপের কত বৃদ্ধি হবে, তাইলে পরিবর্তিত চাপে কি হবে বলতো, P2 হবে আর কি। সো তুমি জানো যে বয়লের সূত্র কি জানো বলতো, P1 V1 ইকুয়াল টু কি জানো, P2 V2। তুমি মানগুলো বসায় দাও যে V2 ইকুয়াল টু কি আসবে, তোমার বের করতে হবে কিসের মান, P2 এর মান বের করতে হবে। তাহলে P2 ইকুয়াল টু কি আসবে, P1 V1 বাই কি আসবে বলতো, V2। তাহলে P1 এর মান কত, P1 এর মান হচ্ছে তোমার 1, ঠিক আছে। V1 এর মান কত 4 লিটার, ঠিক আছে। আর V2 এর মান কত 0.8 লিটার। আচ্ছা এটা তুমি যদি ক্যালকুলেশন করো তুমি কিসের মান পেয়ে যাবা, P2 এর মান পেয়ে যাবে। আসো আমরা ক্যালকুলেশনটা করি। তুমি এখান থেকে দশমিকটা উঠাই দিবা, দশমিকটা উঠাই দিলে কি হবে, উপরে 10 গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি আসতেছে দেখো তো, উপরে থাকতেছে 40 আর নিচে থাকতেছে কি বলতো 8। তাহলে কত 5 8 40, তাই না। তাহলে কত আসতেছে 5 আসতেছে। তাহলে P2 এর মান কত আসতেছে বলতো 5 আসতেছে। তাহলে P2 এর মান আমার বলছে যে চাপের কত বৃদ্ধি হবে, তার মানে আমি কি করে দিব বলতো 5 आंसर দাঁড়ায় দিব। বাট এখানে হচ্ছে কি হয়ে যাবে বলতো, ভুল হয়ে যাবে। P2 এর মান কিন্তু এখানে আস্ক করা হয় নাই, এখানে হচ্ছে চাপের কত কি হবে বলতো, বৃদ্ধি হবে। চাপ কত হবে বলে নাই, বলছে চাপ কত বৃদ্ধি হবে। তার মানে আগে চাপ কত ছিল, আগে চাপ ছিল 1 atm, তুমি এখন পাইছো কত 5 atm। তাহলে চাপ আমি কত বৃদ্ধি করছি, আগে 1 atm এখন কত 5 atm। তাহলে চাপের বৃদ্ধি কত 5 - 1 মানে হচ্ছে কত 4 atm, ঠিক আছে। তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে 4 atm। তাহলে তোমরা যারা বি অ্যানসার করছো তাদের অ্যানসারটা কিন্তু হইছে। তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে বি নাম্বারটা। ওকে হ্যাঁ ঠিক আছে 4 এটিএম নাও। এটা আর কি অনেকেই ভুল করবা যে 5 এটিএম আমি দ্রুত করতে যে দাগাই দিব। সো মাথায় রাখবা যে এখানে কত হবে আজ করছে নাকি কত বৃদ্ধি হবে আজ করছে। বৃদ্ধি বলতে আগের থেকে এখন কতটুকু মানে পরিমাণটা কতটুকু হ্রাস বা বৃদ্ধির সেটা বিয়োগফল করলে পেয়ে যাবে আর কি, ঠিক আছে। সো এই জিনিসটা মাথায় রাখবা যে কত হবে নাকি কত বৃদ্ধি হবে আজ করা হয়েছে। ওকে আশা করি এটা ক্লিয়ার সবার কাছে। নেক্সট আমরা কোশ্চেনে আগাই। 5 নাম্বার কোশ্চেনটা বলো যে CH3CN অণুতে যথাক্রমে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা কত। এইটা একটু অ্যানসার দাও তো দেখি। 5 নাম্বার কোশ্চেনের অ্যানসার দাও। হ্যাঁ 4 এটিএম হবে এখন সবার অ্যানসার হচ্ছে। এখন হচ্ছে সবাই 5 নাম্বার কোশ্চেনের অ্যানসার দাও যে 5 এর অ্যানসার কত হবে। CH3CN এ সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা কয়টা এটা একটু বের করতে বলছে। তো সিগমা বন্ধন বের করার কিন্তু একটা শর্টকাট ট্রিক্স আছে যে তোমার এখানে টোটাল কয়টা যৌগ আছে মানে কয়টা মৌল আছে, কার্বন একটা, হাইড্রোজেন তিনটা, মানে 3 আর 1 4 5 6 6টা আছে না। তাহলে সিগমা বন্ধন সংখ্যা হবে কি বলতো, যে কয়টা আছে মৌল তার থেকে 1 বিয়োগ করে দিবা, তার মানে 6 - 1 ইকুয়াল টু কি বলতো 5। এটা হবে কি সিগমা বন্ধনের সংখ্যা। এভাবেও কিন্তু বের করা যায় সিগমা বন্ধনের সংখ্যা, বাট আমরা একটু ভেঙে ভেঙে করি দেখি যে আসলে স্ট্রাকচারটা কেমন। সো দেখো এখানে CH3CN যদি হয়, এই যে CH3 আর হচ্ছে কি CN, ঠিক আছে। এটা হচ্ছে CH3CN এর মানে তোমার গাঠনিক সংকেত আর কি, বা ভেঙে লিখলে এরকম আসবে। সো দেখো এখানে আমার সিগমা বন্ধন কয়টা, পাই বন্ধন কয়টা, একটা দুইটা তিনটা চারটা সিগমা বন্ধন। আর এখানে আরেকটা সিগমা বন্ধন আছে, তাহলে কয়টা সিগমা বন্ধন হইলো, 5টা সিগমা বন্ধন হইলো, ঠিক আছে। আর পাই বন্ধন কয়টা, এখানে আমরা জানি যে ট্রিপল বন্ডে কি থাকে, একটা সিগমা দুইটা পাই থাকে। তাহলে এখানে পাই আছে কয়টা বলতো, দুইটা পাই আছে আর কি। তাহলে সিগমা হবে কয়টা, 5টা, আর পাই হবে কয়টা বলতো, দুইটা। পাই হবে কয়টা, দুইটা। তাহলে সিগমা বন্ধনের ক্ষেত্রে যে শর্টকাটটা মনে রাখতে বললাম সেটা হচ্ছে টোটাল যে কয়টা মৌল আছে গুণবা একটা, তিনটার একটা 4টা, 5টা 6টা আছে, 6টা থেকে একটা বিয়োগ করে দিবা, 1 বিয়োগ করবা, 1 বিয়োগ করলে যেটা পাবো সেটাই কি হবে সিগমা বন্ধন সংখ্যা। আর পাই বন্ধনের জন্য একটু স্ট্রাকচারটা আগাইতে হবে, ঠিক আছে, সায়ানাইডের তোমার স্ট্রাকচারটা আগাইতে হবে আর কি। সো আশা করি 5 নাম্বারটাও সবার ক্লিয়ার। সো 6 নম্বরে যাই এবার। 1 ডিগ্রি 2 ডিগ্রি, 6 নম্বরের অ্যানসারটা দাও তো সবাই। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য নির্ণয় ব্যবহৃত হয় কোনটা। সবাই এরপরে 6 নম্বর কোশ্চেনের অ্যানসার দিয়ে দাও। 6 অ্যানসার কত হবে একটু কমেন্ট করে জানাও। শাওন রহমান কমেন্ট করেছে 6 সি। আচ্ছা
6 সি। আচ্ছা, একজন এ কমেন্ট করছে, অনেকে বি কমেন্ট করতেছো। আচ্ছা, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য নির্ণয় আমরা কি ইউজ করি? এটা মনে রাখবো সবসময়। 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে আমরা কি ইউজ করি বলো তো? মনে রাখবো নাইট্রাস অ্যাসিড ইউজ করি। কোন অ্যাসিড ইউজ করি? নাইট্রাস অ্যাসিড, ঠিক আছে। এটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে আমরা কোন অ্যাসিড ইউজ করি? নাইট্রাস অ্যাসিড ইউজ করি। কোন অ্যাসিড? নাইট্রাস অ্যাসিড। তাহলে কোনটা হবে বলো তো অ্যানসার? HNO2 মানে নাইট্রাস অ্যাসিড, নট নাইট্রিক অ্যাসিড। ওকে, এটা আশা করি সবার কাছে ক্লিয়ার যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে নাইট্রাস অ্যাসিড ইউজ করি। এরপরে আসি আমরা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন খুবই, সেটা হচ্ছে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্যগুলো কি কি? এই 7 নম্বর কোশ্চেন অ্যানসার দাও তো। এবার 7 এর অ্যানসার দাও সবাই। যে না 6 এর বি না, 6 অ্যানসার হবে সি, নাইট্রাস অ্যাসিড। সবাই একটু নাইট্রাস অ্যাসিডটা মনে রাখবা আর কি। নাইট্রাস অ্যাসিড হচ্ছে অ্যামিনের পার্থক্যীকরণে ব্যবহার করা হয়, ঠিক আছে। 7 এর অ্যানসারটা সবাই একটু কমেন্ট করো যে 7 এর অ্যানসারটা কি হবে। তো 7 এর ক্ষেত্রে দেখো বলা হয়েছে এসএন বিক্রিয়ার জন্য প্রযোজ্য কি? এক ধাপে ঘটে, আরএক্স বিক্রিয়ার সক্রিয়তার ক্রম 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, তারপর হচ্ছে বিক্রিয়ার হার শুধু আরএক্স এর ঘনমাত্রার উপর নির্ভরশীল, অনেক কিছু বলা হয়েছে আর কি। তো এটা অ্যানসার কি হবে 7 নম্বর কোশ্চেনের অ্যানসার? আচ্ছা, সো SN1 এর ক্ষেত্রে মনে রাখবা একটা মনে রাখবা 1 2 3, ঠিক আছে। কি মনে রাখবা? 1 2 3, ঠিক আছে। কি মনে রাখবা? 1 2 3 কি 1 2 3 এ কি হলো? 1 2 3 এ হচ্ছে একে হচ্ছে SN1 বিক্রিয়া, SN1 2 তে হচ্ছে 2 ধাপে ঘটে, আর 3 তে হচ্ছে 3 ডিগ্রিতে বেশি ঘটে। কোথায় বেশি ঘটে? 3 ডিগ্রিতে বেশি ঘটে। তাহলে কি মনে রাখতে বলছি? 1 2 3 একে হচ্ছে SN1 বিক্রিয়া, 2 তে হচ্ছে 2 ধাপে ঘটে, আর 3 এ হচ্ছে কি 3 ডিগ্রিতে বেশি ঘটে, ঠিক আছে। তাহলে দেখো এই যে 3 ডিগ্রিতে বেশি ঘটে এটাও দেওয়া আছে, তারপরে বিক্রিয়া হার শুধু আরএক্স এর ঘনমাত্রার উপর নির্ভরশীল, এটাও ঠিক আছে। বাট এখানে কি বলা হয়েছিল? 2 ধাপে ঘটে। 2 তে কি ছিল? 2 ধাপে ঘটে। বাট তোমাকে কি বলা আছে? 1 ধাপে ঘটে। কোশ্চেন আছে কি 1 ধাপে ঘটে। তাইলে 1 নাম্বার অপশনটা বাদ, থাকলো কি 2 আর 3। তাহলে অ্যানসার কোনটা হবে? বি নাম্বারটা। তো সবাই একটু আমার সাথে সাথে কমেন্ট করবা 1 2 3, ঠিক আছে। 1 2 3 এ কি হলো? SN1 2 ধাপে ঘটে, 3 ডিগ্রিতে বেশি ঘটে আর কি। 1 2 3 সবাই একটু আমার সাথে সাথে কমেন্ট করে ফেলবা। আশা করি এটা সবাই বুঝতে পারছো। আচ্ছা, সবাইকে কমেন্ট করতে বলছিলাম হচ্ছে 1 2 3, এটা একটু সবাই আমার সাথে সাথে কমেন্ট করবা। হ্যাঁ, মাসকাত মাইশা কমেন্ট করছে 1 2 3। 1 তে হচ্ছে SN1, 2 তে হচ্ছে 2 ধাপে ঘটে, আর 3 তে হচ্ছে 3 ডিগ্রিতে ঘটে আর কি। ওকে, আচ্ছা, ইসরাত নুরানি কমেন্ট করছে, নুসরাত নাদিয়া কমেন্ট করছে। আচ্ছা, ইশিতা কমেন্ট করছে আরেকবার একটু বলেন। আরেকবার বলতেছি, সেটা হচ্ছে মানে 1 2 3 হচ্ছে SN1, 2 তে হচ্ছে 2 ধাপে ঘটে, SN1 বিক্রিয়া যেটা আছে এটা 2 ধাপে ঘটে, 3 তে হচ্ছে 3 ডিগ্রিতে বেশি ঘটে, মানে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। কোন SN1 বিক্রিয়া কার ক্ষেত্রে যদি বেশি ঘটে বলে কোশ্চেন আসে, তাহলে বলবা 3 ডিগ্রিতে বেশি ঘটে, ঠিক আছে। তারপরে 2 ডিগ্রিতে, তারপরে কোনটা 1 ডিগ্রিতে ঘটে আর কি। আর স্থায়ী বললে আবার উল্টাটা হবে, 1 বেশি স্থায়ী, তারপর 2 বেশি স্থায়ী, তারপরে 3 বেশি স্থায়ী আর কি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা কোশ্চেনে যাই। 8 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? 5% NaOH দ্রবণের মোলার ঘনমাত্রা কত? 5% সোডিয়াম। হ্যাঁ, এই যে সাইরামনি অনেক সুন্দর একটা কমেন্ট করে দিছে যে 1 নাম্বার SN1, 2 এ হচ্ছে 2 ধাপে ঘটে, 3 এ হচ্ছে 3 ডিগ্রিতে বেশি ঘটে আর কি। হ্যাঁ, সামিয়া নওশিনা অনেক সুন্দর কমেন্ট করছে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এরপর আসি আমরা 8 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে যে 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের মোলার ঘনমাত্রা কত? সো যখন এরকম পার্সেন্টেজে ঘনমাত্রা দেওয়া থাকবে না, মানে তখন কি করবা? একটা ফর্মুলা মনে রাখবা, S = 10x/m। S = কি বলতো? 10x/m। এটা হচ্ছে পার্সেন্টেজের ক্ষেত্রে S = কি 10x/m। x টা কি? x হচ্ছে তোমার যেই পার্সেন্টেজটা দেওয়া থাকবে, কত পার্সেন্ট দেওয়া আছে? 5%। তাহলে x এর মান কত হবে বলতো? 5 হবে। তাহলে 10 ইন্টু 5 বাই কত বলতো? m কত? এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কত? 23, অক্সিজেন কত বলতো? 16, প্লাস হাইড্রোজেন 1, কত হইলো? 17। তাহলে 17 আর 23 মিলে কত হইলো বলতো? 40 হইলো আর কি, ঠিক আছে। তাহলে 17 23 মিলে কত? 40। তাহলে এটার ক্ষেত্রে কত আসবে ঘনমাত্রা বলতো? 50/40। 50/40, ওকে, 50/40, ওকে। তারপরে দেখি এখন আমরা এটা आंसर কত হবে তাহলে বলো তো।
তবে কিন্তু ক্যালকুলেশন করা খুবই সহজ, 50/40 এটা কিন্তু ক্যালকুলেশন করা কি বলতো খুবই সহজ। আচ্ছা ঠিক আছে, সো দেখো এখন তুমি এখানে কত দেখো 40 আর তুমি ভাগ করতেছো কত বলতো, মানে 50 কে ভাগ করতেছো 40 দিয়ে, তাই না? সো দেখো এখানে তোমাকে এই যে ফার্স্টে 40 কে কত বলতো 40, ঠিক আছে, থাকলো কত বলতো 10, কত থাকলো 10, ঠিক আছে। তো তুমি কি করলা, একটা পয়েন্ট আনলা, পয়েন্টের পর একটা শূন্য আনলা, ঠিক আছে, তাহলে কত আসলো, এখন 100 কে ভাগ করতে হবে 40 দ্বারা, কত আসবে 2 আসবে, তাই না? তুমি বুঝতে পারতেছো 1.2 সামথিং হবে। এখন 1.20 হবে নাকি 1.25 হবে আর কি, ঠিক আছে। 1.20 কিন্তু হওয়ার কোনো চান্স নাই, কারণ 40 দিয়ে যদি আমি 100 পুরোপুরি কেটে ফেলতাম তাহলে কিন্তু 1.20 হইতো, বাট এখানে কিন্তু এখনো কিন্তু কি হয়ে গেছে বলো তো, তুমি কাটার পরও কি হয়ে গেছে 80 হয়ে গেছে, মানে আরো 20 রয়ে গেছে। তারপর তুমি দেখো 45 কত বলো তো 100, 45 কত বলো তো 200, তাই না? 45 কত 200, তাহলে কত আসবে 1.25 আসবে, ঠিক আছে, কত আসবে 1.25 আসবে। এটা ক্যালকুলেশন তুমি যদি যত প্র্যাকটিস করবে তত দ্রুত কিন্তু এটা সলভ করতে পারবা। অ্যান্সার কোনটা হবে এটার অ্যান্সার হবে হচ্ছে 1.25, কত হবে 1.25। ক্যালকুলেশন করে দিলাম, আশা করি এটা বুঝতে পারছো। তোমরা যত প্র্যাকটিস করবা এটা তত দ্রুত সলভ করতে পারবা আর কি। এটা কি সবাই বুঝতে পারছো ম্যাথটা? যদি বুঝতে পেরে সবাই একটু কমেন্ট করবে যে ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্ট করবে যে ক্লিয়ার। ওকে, সামিয়া নওশিন সূত্রটাই লিখে দিয়েছে পুরো, থ্যাংক ইউ। ওকে, তো এটা কি সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্ট করবে যে ক্লিয়ার। আর বেশি বেশি প্র্যাকটিস করে তোমার এই যে ম্যাথে যে দুর্বলতাটা আছে বা আরো দ্রুত ফাস্ট ক্যালকুলেশন করার জন্য তোমরা কিন্তু এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ এবং ডি ইউনিটের যে প্রশ্ন ব্যাংকটা আছে এটা খুবই ভালো মতো সলভ করবে আর কি। আশা করি এই রিলেটেড প্রবলেমগুলো সলভ করে ইনশাআল্লাহ তোমার আর কোনো কনফিউশন থাকবে না। ওকে, সবার ক্লিয়ার হয়ে গেছে, সবাই ক্লিয়ার কমেন্ট করছো যেহেতু, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে আগাতে পারি। আচ্ছা, এরপরে দেখো নাইট্রোজেন প্লাস 3H2 2NH3 তৈরি হলে বিক্রিয়াতে কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক কোনটা? এবার সবাই 9 নম্বর কোশ্চেন আনসার দাও তো। আচ্ছা, থ্যাংক ইউ ইসরাত নুরানি, তুমি অনেকে মেনশন দিয়েছো, বাকিরা মেনশন দিচ্ছ না কেন আমি জানি না। এখানে তোমার মেনশন দিলে আসলে আলটিমেটলি কোনো লস নাই, তোমার হচ্ছে ফ্রেন্ডরা জানতে পারলে বা ইয়া করলে আসলে শেয়ার করে যদি তুমি পড়ো এটা তোমার জন্য বেনিফিট হবে। কারো রিজিক কেউ নিয়ে নেয় না আর কি, যার যার রিজিক তার কাছে আর কি। তো তুমি যদি শেয়ার করে যদি কারো উপকার হয় এটার বেনিফিট বা এটার প্রতিদান তুমি ইনশাল্লাহ খুব শীঘ্রই পেয়ে যাবে আর কি। সো সবাই একটু চেষ্টা করো যে বেশি বেশি মেনশন করে দাও এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে কি বলা হয়েছে, বিক্রিয়াতে কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক কোনটা? সো আমরা কিন্তু জানি যে কেপি ইকুয়াল টু কি বলতো কেসি আরটি টু দি পাওয়ার কি বলতো ডেল এন। তো ডেল এনটা আবার কি, ডেল এনটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা মাইনাস বিক্রিয়কের ঘনমাত্রা। সো এখানে উৎপাদের ঘনমাত্রা কত 2, আচ্ছা, মাইনাস বিক্রিয়কের ঘনমাত্রা কত, এখানে বিক্রিয়ক কত আছে 3 আর 1 কত আছে বলো তো 4 আছে, তাহলে কত আসতেছে -2 আসতেছে, তাহলে RT টু দি পাওয়ার -2, তাহলে RT টু দি পাওয়ার -2, তাহলে কোনটা হবে आंसर বলো তো সি নাম্বারটা। KP ইকুয়াল টু KC RT টু দি পাওয়ার কি হবে বলো তো -2 হবে আর কি। আশা করি ক্লিয়ার। এরপর সবাই 10 নম্বর কোশ্চেনের आंसर দাও তো, যে 10 এর आंसर কোনটা হবে, 10 নম্বর কোশ্চেনের आंसर দাও তো। আচ্ছা, বাবলা মেনশন করেছে, থ্যাংক ইউ। 10 নম্বর কোশ্চেনের आंसर দিয়ে দাও যে 0.005 মোল H2 মোলার H2SO4 সালফিউরিক অ্যাসিডের দ্রবণের pH কত তোমাকে আস্ক করা হয়েছে। সবাই একটু 10 নম্বর কোশ্চেন দাও তো। এই দেখো ম্যাথ রিলেটেড প্রবলেম কিন্তু আসতেছে, এরকম ছোট ছোট ম্যাথ আসবে যেগুলো একটু টাইম কিল করবে পরীক্ষার হলে, বাট সহজ আছে, মানে খুব একটা কঠিন না আর কি, ঠিক আছে। তুমি যদি শর্টকাট জানো বা ঠিক মতো জানো তাহলে কিন্তু খুব ইজিলি आंसर দিয়ে দিতে পারবা। সো সবাই একটু 10 নম্বর কোশ্চেনের आंसर দিয়ে দাও যে 10 आंसर কোনটা হবে। 10 এর সি, ওকে। আচ্ছা, সো দেখো এখানে তুমি জাস্ট কি করে দিবা, যেহেতু এখানে হাইড্রোজেন কয়টা আছে, দুইটা আছে না, তাহলে 0.005 ইনটু কত হবে বলো তো 2 হবে। যখন 2 হয়ে যাবে তখন কি হয়ে যাবে, এক ঘর আগে আসবে, আগে দুইটা শূন্য ছিল, এখন শূন্য কয়টা যাবে বলো তো, একটা শূন্য হয়ে যাবে, একটা শূন্য কি হয়ে যাবে 0.01 হয়ে যাবে, কি হয়ে যাবে বলো তো 0.01 হয়ে যাবে। ওকে, তাহলে তুমি এরপরে হিসাব করবা 0.01 যদি হয়ে যায়, 0.01 যদি হয়ে যায়
তখন তোমার ক্ষেত্রে পিএইচ বের করার শর্টকাট হচ্ছে যে যখন তোমার অ্যান্সার 1 বের হবে তখন তুমি হিসাব করবা যে দশমিকের পর কয়টা সংখ্যা আছে, দশমিকের পর কয়টা সংখ্যা আছে, দুইটা সংখ্যা আছে, তাহলে কত হবে, পিএইচ এর মান 2 হবে। দশমিকের পর যে কয়টা সংখ্যা থাকবে আর কি, যদি তোমার 1 আসতে পারো, তুমি পয়েন্টের পর যদি 1 আনতে পারো, এখানে কত ছিল, পয়েন্টের পর 5 ছিল আর কি, তো সেক্ষেত্রে এই শর্টকাট কাজে মানে হবে না আর কি, মানে কাজে দিবে না। সো শর্টকাটে কখন কাজে দিবে বা কখন তুমি এটাকে প্রয়োগ করতে পারবা, যখন দেখবা 0.1 আসছে আর কি। সো এখানে কত আসছে, 0.01 আসছে। সো তখন তুমি দেখবা যে দশমিকের পর কয়টা সংখ্যা আছে বলো তো, দুইটা সংখ্যা আছে, তাহলে পিএইচ কত হবে, পিএইচ হবে কত বলো তো, 2 হবে। পিএইচ কত হবে বলো তো, 2 হবে আর কি। এরপর আমরা নেক্সট কোশ্চেন আগাই, WHO অনুমোদিত টিডিএস এর সর্বোচ্চ মাত্রা কত, WHO অনুমোদিত টিডিএস এর টোটাল ডিজলভ সলিডের মাত্রা কত বলো তো, এটা आंसर সবাই দাও তো, টিডিএস এর মান কত, WHO অনুমোদিত টিডিএস এর মান কত, এটা সবাই কমেন্ট করো তো। WHO অনুমোদিত টিডিএস এর মান কত, এটা সবাই কমেন্ট করো তো। ওকে, আচ্ছা। সো দেখো এখানে বলা হয়েছে WHO অনুযায়ী টিডিএস এর সর্বোচ্চ মাত্রা কত, তোমার এবার টিডিএস এর সর্বোচ্চ মাত্রা সোডিয়াম ক্লোরাইডের সর্বোচ্চ মাত্রা একই, দুইটাই হচ্ছে কত বলো তো, দুইটাই হচ্ছে 500 ppm। কত ppm, 500 ppm। তাহলে WHO অনুমোদিত টিডিএস এর সর্বোচ্চ মাত্রা এবং হচ্ছে এই সোডিয়াম ক্লোরাইডের সর্বোচ্চ মাত্রা কত বলো তো, 500 ppm। তাহলে आंसर কোনটা হবে বলো তো, সি নাম্বারটা। এরপর দেখো 12 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে, স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ, সবাই 12 কোশ্চেনটা आंसर দিতে থাকো। স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ বাড়লে ঘনত্বের মান কি হবে, কি রূপ হবে, স্থির তাপমাত্রায় চাপ বাড়ালে তোমার কি হবে, স্থির তাপমাত্রায় চাপ বাড়ালে ঘনত্বের মান কি রূপ হবে, এটা একটু সবাই आंसर দাও তো দেখি, যে 12 নম্বর কোশ্চেন आंसर দাও, 12 आंसर কোনটা হবে, সবাই 12 নম্বর কোশ্চেনের आंसर দিয়ে দাও যে 12 आंसर কোনটা হবে। হ্যাঁ আচ্ছা, কমেন্ট গুলো আসতেছে না, 12 आंसर সবাই একটু দাও তো দেখি। 12 এ, আচ্ছা 12 ডি, আচ্ছা হ্যাঁ গ্যাসের চাপ বাড়ালে, ওকে বি, আচ্ছা এ আসছে, বি কে কমেন্ট আসছে, অনেকগুলাই কমেন্ট আসছে আর কি। আচ্ছা তো দেখো আর কি আমরা জানি কি বলতো, রো ইকুয়াল টু কি জানি বলতো, এম বাই ভি। আমরা জানি কি রো ইকুয়াল টু কি এম বাই ভি, ঠিক আছে, রো ইকুয়াল টু কি এম বাই ভি, মানে রোতে কি বলতো, ডেনসিটি মানে ডি, ঠিক আছে। তাহলে ঘনত্বের সাথে তোমার হচ্ছে আয়তনের সম্পর্ক কি বলতো, ব্যস্তানুপাতিক, ঘনত্বের সাথে আয়তনের সম্পর্ক কি বলতো, ব্যস্তানুপাতিক। সো আমরা জানি যে বয়েলের সূত্র জানি, স্থির তাপমাত্রা মানে কি বয়েলের সূত্র না, বয়েলের সূত্রে একটা অনুসিদ্ধান্ত আছে আর কি, বয়েলের সূত্র আমরা কি জানি, P1 V1 ইকুয়াল টু কি জানি বলতো, P2 V2। সো তুমি এখান থেকে কি লিখতে পারো, P1 বাই P2, P1 বাই P2 ইকুয়াল টু কি লিখতে পারো বলতো, V2 বাই কি লিখতে পারো বলতো, V1, V2 বাই V1 লিখতে পারো না। তাহলে তুমি এই সূত্র থেকে যেহেতু রো মানে ডেনসিটির সাথে আয়তনের সম্পর্ক কি বলতো, ব্যস্তানুপাতিক, তাহলে কি আসতেছে D1 বাই D2 ইকুয়াল টু কি আসবে বলতো, V2 বাই V1 আসবে না, ব্যস্তানুপাতিক সম্পর্ক হইলো না। তাহলে তুমি এই V2 V1 এর জায়গায় তুমি যদি D1 D2 তে রিপ্লেসমেন্ট করো তাহলে কি আসবে বলতো, P1 বাই P2 ইকুয়াল টু কি আসবে বলতো, D1 বাই D2 আসবে না, এটা আসতেছে না। যদি আমি এখান থেকে পাই যে এখানে কি করলাম, যে বয়েলের সূত্র হচ্ছে এটা হচ্ছে বয়েলের সূত্র ছিল, তো বয়েলের সূত্রে আমরা জানি যে P1 বাই P2 ইকুয়াল টু কি V2 বাই V1, যেহেতু চাপের সাথে আয়তনের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, ওকে। আবার আমরা একটা ফর্মুলা জানি যে রো মানে ডেনসিটি ইকুয়াল টু কি M বাই V, মানে ডেনসিটির সাথে আয়তনের সম্পর্ক কি এবার ব্যস্তানুপাতিক। সো সেখান থেকে আমরা এই জিনিসটা পেলাম। সো সেই মানটা তুমি যদি এখানে বসায় দাও তাহলে কি পাও, P1 বাই P2 ইকুয়াল টু কি পাও বলতো, D1 বাই D2। তাহলে চাপের সাথে ঘনত্বের সম্পর্ক কি বলতো, সমানুপাতিক। চাপ বাড়লে ঘনত্ব কি হবে বলতো, গ্যাসের চাপ বাড়লে ঘনত্ব কি হবে বলতো, বাড়বে। গ্যাসের চাপ বাড়লে ঘনত্ব কি হবে বলতো, বাড়বে। আরো সহজ করে যদি বলি, দেখো এটা মনে রাখার মানে এত সূত্র লাগবে না তোমাকে সহজ করে বলে দিই। মনে করো যে এরকম একটা বড় পাত্র আছে, ঠিক আছে, এখানে মনে করো 3টা অণু আছে।
আচ্ছা, পাত্রটাকে মনে করো তুমি এখন প্রেসার দিলা, প্রেসার দিয়ে দিয়ে ছোট বানাই দিলা, মানে এইটুকু বানাই দিলা, তখন কি হবে, এই তিনটা অণু কি হবে বা এই তিনটা মলিকিউল কি হবে, অনেক কাছাকাছি চলে আসবে না? তার মানে ঘনত্ব কি হচ্ছে বলো তো, বাড়তেছে না? আগে যেরকম ফাঁকা ফাঁকা ছিল, এখন কি সেই ফাঁকা ফাঁকাটা আছে? চাপ যত তুমি বাড়াবা তারা কি তত কাছাকাছি চলে আসবে, যার ফলে ঘনত্ব কি হবে বলো তো, বাড়বে আলটিমেটলি। সো এইটাতেও তুমি মনে রাখতে পারো, আমি হয় মনে রাখতাম যে চাপ বাড়লে ঘনত্ব কি হচ্ছে, বাড়তেছে, আর চাপ কমাই দিচ্ছ, দেখো এগুলো অনেক দূরে দূরে সরে যাচ্ছে, যার ফলে এই জায়গাটা ঘনত্ব কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এটা কি সবাই বুঝতে পারছো? যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্ট করবা যে হ্যাঁ ক্লিয়ার। মিথাইল অরেঞ্জের নির্দেশকের পিএইচ পরিসর কত? যদি এটা ক্লিয়ার হতে সবাই একটু কমেন্ট করবে ক্লিয়ার। তারপরে হচ্ছে 13 নম্বর কোশ্চেনে আনসার দিবা যে মিথাইল অরেঞ্জের নির্দেশক, মিথাইল অরেঞ্জ নির্দেশকের পিএইচ পরিসর কত? মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ এটা বলো তো কত? সো এই অরেঞ্জে মনে রাখবা, অরেঞ্জের লেখাটা এইখানে বলো তো কয়টা লেটার আছে? এখানে কি 3টা লেটার আছে? অরেঞ্জ, অরেঞ্জে কয়টা লেটার আছে? সবাই একটু আমার সাথে সাথে একটু কমেন্ট করো তো যে মিথাইল অরেঞ্জ এখানে কয়টা লেটার আছে আর কি। অরেঞ্জে, অরেঞ্জ কথাটার মধ্যে বাংলায় যে অরেঞ্জ লেখা এখানে কয়টা লেটার আছে বলো তো? যেটা কমেন্ট করতে হবে সেটার অ্যান্সার দাও আগে, যে অরেঞ্জে কয়টা লেটার আছে বলো তো? অরেঞ্জে, অরেঞ্জ লেখাটার মধ্যে কয়টা লেটার আছে? আচ্ছা, সবাইকে কমেন্ট করে, সবাই অ্যানসার কমেন্ট করতেছো, অ্যানসার না, আমি বলছি অরেঞ্জের মধ্যে কয়টা লেটার আছে? আচ্ছা, তো দেখো এই অরেঞ্জের লেখাটা না, এই অরেঞ্জ লেখাটার মধ্যে দেখো এখানে একটা দুইটা এই দন্ত না জ আছে আর কি। এখানে কেউ বলবে যে এখানে একটা লেটার, কেউ বলবে দুইটা লেটার, তাই না? তাহলে এখানে কয়টা আছে যদি তুমি কাউন্ট করো, এখানে 3টা অথবা 4টা, ঠিক আছে? কেউ বলবে 3, কেউ বলবে 4, যেহেতু দন্ত না জ এখানে 2টা লেটার আছে, অনেকে এটাকে কাউন্ট করবে একটা, অনেকে কাউন্ট করবে 2টা। সো আলটিমেটলি আসছে কত বলতো অরেঞ্জে? কেউ বলবে 3, কেউ বলবে কি বলতো 4, যেহেতু অরেঞ্জের এখানে একটা মানে তোমার যুক্ত বর্ণ আছে, সো এখানে কেউ বলবে 3, কেউ বলবে 4, তাহলে কত হবে? তাহলে মিথাইল অরেঞ্জ মনে রাখবা, তাহলে কত হবে? 3 থেকে 4, যেহেতু এখানে কেউ বলে 3, কেউ বলে 4, তাহলে মিথাইল অরেঞ্জ হবে কত? 3 থেকে 4। মিথাইল অরেঞ্জ কত হবে বলো তো? 3 থেকে 4। আচ্ছা না, বা ইংলিশ অরেঞ্জ না, বাংলায়, তাহলে মনে হয় মিথাইল অরেঞ্জে কয়টা লেটার বলো তো? 3টা অথবা 4টা, তাহলে মনে হয় মিথাইল অরেঞ্জের পিএইচ পরিসর হবে 3 থেকে 4। আর মিথাইল রেড যেটা আছে কি আছে বলো তো? মিথাইল রেড, মিথাইল রেডটা যদি তোমাকে আস্ক করা হয় তাহলে মনে রাখবা মিথাইল লিখতে হচ্ছে কয়টা লেটার বলো তো? 4টা লেটার। আর রেড লিখতে কয়টা লেটার বলো তো? 2টা লেটার। তাহলে 4 এর সাথে 2 যোগ করে দাও, কত হলো বলো তো? 6 হইলো। তাহলে মিথাইল রেড হবে হচ্ছে 4 থেকে 6। মিথাইল রেড কত হবে? 4 থেকে 6। এই অধ্যায়টা যখন পড়াবো তখন আর কি সবগুলা পেয়েছি ইনশাআল্লাহ মুখস্থ করাই দিব আর কি। সো আপাতত তোমরা এই দুইটা মনে রাখো, মিথাইল রেড বললে হচ্ছে 3 থেকে 4, আর মিথাইল অরেঞ্জ বললে হচ্ছে 3 থেকে 4, যেহেতু যুক্ত বর্ণ এখানে কেউ বলে 3, কেউ বলে 4। আর মিথাইল রেডের ক্ষেত্রে মনে রাখবা হচ্ছে মিথাইল লিখতে 4টা লেটার আর রেড লিখতে 2টা লেটার, তাহলে 4 আর 2 মিলে কত হলো? 6 হলো। এর জন্য কত হবে? 4 থেকে 6। আশা করি এটা ক্লিয়ার। আমরা নেক্সট কোশ্চেনে আগাই। ওকে, এরপরে নিচে 4টা কোয়ান্টাম সংখ্যার মান কোনটা অবাস্তব? এখানে 4টা কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া আছে, কোনটা অবাস্তব তোমাকে আস্ক করা হয়েছে। এটা আনসার দাও তো সবাই, যে কোনটা অবাস্তব বা কোনটা আসলে পসিবল না। সো এখানে কিছু কিছু শর্ত আছে, যেমন হচ্ছে কি হবে বলতো? এন এ এবং এল এর মান কখনো কি হইতে পারবে না? এন এবং এল এর মান কখনো সমান হতে পারবে না, এটা হচ্ছে ফার্স্ট শর্ত একটা ছিল। এন এর মান অবশ্যই কি হইতে হবে? এল এর মানের থেকে কি হইতে হবে? বড় হইতে হবে, ঠিক আছে? এল এর মান, এন এর মান অবশ্যই কি হইতে হবে? এল এর মানের থেকে কি হইতে হবে? বড় হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা সবাই এটা অ্যান্সার দাও দ্রুত। ওকে, আচ্ছা, তো এন এবং এল এর মান অবশ্যই এন এর মান কি হইতে হবে? এল এর মান থেকে বড় হইতে হবে, এটা হচ্ছে ফার্স্ট শর্ত ছিল। এবং এন এর মান কখনো কি হইতে পারবে না? সমান হইতে পারবে না। থার্ড যে সূত্র মানে তোমার কন্ডিশন ছিল সেটা হচ্ছে এম এর মান যেটা আছে, এম এর মান যেটা আছে এটা অবশ্যই কি হবে বলতো? 0 থেকে কি হইতে হবে? প্লাস মাইনাস এল, তার মানে এল এর থেকে বড় হইতে পারবে না, 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। সো এই অনুযায়ী দেখো তো আমাদের যে 3 নাম্বার যে কন্ডিশনটা আছে, দেখো এন এর মান ঠিক আছে 3, এল এর মানও মিলছে, যে এন এর মানের থেকে কি বলছে বলতো? ছোট হইছে। এই যে বলছিল যে এন এর মান অবশ্যই কি হবে? এল এর মানের থেকে বড় হবে, সেটাই হইছে। কিন্তু এল এর মান 2, এন এর মান কত? 3, তার মানে এই কন্ডিশনটাও মিলছে।
বাট এখানে দেখো এম এর মান কত হয়ে গেছে -3। এম এর মান কি -3 হইতে পারবে যেখানে এল এর মানই 2? আমরা তো জানি এম এর মান কি হয়, 0 থেকে +- এল হয় না, 0 থেকে +- এল, এখানে তো এল এর মানে 2, তাহলে কি হবে 0 সহ +-2, 0 সহ +-2 মানে 0 +1 -1 +2 -2, বাট এখানে কত দিয়েছে -3। এটা কি আসলে পসিবল কখনো? এটা কিন্তু কখনোই পসিবল না। বাকি দেখো সবগুলোই মিলে যাবে, 2 হইলে -2 হওয়া পসিবল, 3 হইলে 0 হওয়া পসিবল, বাকি সবই মিলতেছে, খালি মিলতেছে না কোনটা, সি নাম্বারটা মিলতেছে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি নাম্বারটা। আশা করি সবার কাছে ক্লিয়ার। এরপরে সবাই 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও যে 15 অ্যান্সার কোনটা হবে, 15। এরপরে সবাই 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও দ্রুত যে 15 অ্যান্সার কোনটা হবে। আচ্ছা দেখো 15 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে যে BF3 যৌগের বৈশিষ্ট্যগুলো কি কি। সো এটাও কিন্তু ওই যে ফার্স্টে সংকলন দেখাইছিলাম না, ওই সংকলনের মতোই হবে আর কি। তুমি যদি সংকলন করো মুখস্থ হয়ে যায় কত সংকলন, বোরনের শেষ করবো তো কয়টা ইলেকট্রন আছে, বোরন যেহেতু 5 2 3, তাহলে 3টা ফ্লোরিন যুক্ত আছে 3টা, 3 আর 3 মিলে 6, যদি 2 এ ভাগ করো তাহলে কত আসবে বলো তো, 3 আসবে আর কি। আর 3 হইলে কি হবে, একটা S 2টা P, তার মানে সংকলন হবে sp2 সংকলন। যেহেতু 3 আসছে, 3 এর ক্ষেত্রে কিন্তু কি হয় বলো তো, ত্রিমাত্রিক বা ত্রিভুজাকার হয়, তাই না, ত্রিভুজাকার হয়। বাট এখানে কি দেওয়া তোমার চতুস্থলকীয় দেওয়া, চতুস্থলকীয় কিন্তু 4 এর ক্ষেত্রে হয়, মানে sp3 যখন হয় তখনই কিন্তু চতুস্থলকীয় হয়। বাট তোমার আসছে কত, 3 আসছে, তাহলে চতুস্থলকীয় হবে, চতুস্থলকীয় কিন্তু হবে না। তাহলে দেখো বাদ, তুমি 2 নম্বর অপশনটা বাদ দাও, তাহলে অ্যান্সার কোনটা হবে, 1 আর 3, sp2 সংকরণ NH3 সহ সন্নিবেশ বন্ধন। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো, অ্যান্সার হবে বি নাম্বারটা, সরি সি নাম্বারটা। অ্যান্সার কোনটা হবে বলো তো, সি নাম্বারটা হবে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। 17 নাম্বার 16 নাম্বারটা কি বলা হয়েছে, কার্বিলামিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্ত করা হয়। আমাদের দ্রুত আগাতে হবে, আর সবাই একটু হেল্প করবো আমাকে। কার্বিলামিন পরীক্ষা দ্বারা নিজের কোনটি শনাক্ত করা যায়। কার্বিলামিন অনেক একটা মনে করো নাম, মানে জৈব যৌগ থেকে যদি কিছু স্পেসিফিক কিছু কোশ্চেন আছে, কার্বিলামিনটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। সো আজ করা হয়েছে যে কার্বিলামিন থেকে কার্বিলামিন পরীক্ষা দ্বারা নিজের কোনটি শনাক্ত করা হয় বলো তো, কার্বিলামিন পরীক্ষা দ্বারা নিজের কোনটি শনাক্ত করা হয়। সো মনে রাখবা কার্বিলামিন পরীক্ষার দ্বারা কতে ক্লোরোফর্ম, কার্বিলামিন পরীক্ষার দ্বারা মনে রাখবা ক্লোরোফর্ম শনাক্ত করা হয়। কোনটা শনাক্ত করা হয়, ক্লোরোফর্ম। সবাই একটু লেখো তো, কমেন্ট করো তো যে ক্লোরোফর্ম, সবাই একটু কমেন্ট করো। কার্বিলামিন পরীক্ষা দ্বারা কোনটা করা হয় বলো তো, ক্লোরোফর্ম। ঠিক আছে, ক্লোরোফর্ম। কার্বিলামিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্ত করা যায় বলো তো, ক্লোরোফর্ম শনাক্ত করতে আমরা কার্বিলামিন পরীক্ষা ইউজ করি। কার্বিলামিন পরীক্ষা ইউজ করি কার ক্ষেত্রে বলো তো, ক্লোরোফর্ম। না কার্বিলামিন পরীক্ষা দ্বারা আমরা কোনটা শনাক্ত করি বলো তো, ক্লোরোফর্মকে শনাক্তকরণ করি। ঠিক আছে, ক্লোরোফর্মকে শনাক্তকরণ করি। হ্যাঁ, ক্লোরোফর্ম, সবাই একটু কমেন্ট করো ক্লোরোফর্ম। ওকে, কার্বিলামিন পরীক্ষা দ্বারা আমরা ক্লোরোফর্মকে শনাক্ত করি, এটা মাথায় রাখবে এখন থেকে। কার্বিলামিনের কতে ক্লোরোফর্ম। ঠিক আছে, কার্বিলামিনের কতে কি বলো তো, ক ক্লোরোফর্ম। কার্বিলামিনের ক আছে, ক্লোরোফর্মেও ক আছে। তাহলে কার্বিলামিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্ত করি, ক্লোরোফর্ম শনাক্ত করি। জৈব যৌগ চ্যাপ্টারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, আমরা জৈব যৌগ সম্পর্কে অনেক ডিটেইলসে পড়াবো ইনশাআল্লাহ। মৃদু অ্যাসিড এবং সবল ক্ষারের দ্রবণে টাইট্রেশনে ব্যবহৃত হয় কোনটা, মৃদু অ্যাসিড এবং সবল ক্ষার। সো দেখবা যে এখানে 4টা কন্ডিশন আছে আর কি। তোমার হচ্ছে মনে করো অ্যাসিড এবং বেজের 4টা যে কন্ডিশন আছে, কি হইতে পারে, দুইটাই স্ট্রং, অ্যাসিডও স্ট্রং বেজও স্ট্রং, অথবা কি দুইটাই উইক, অথবা কি একটা স্ট্রং একটা উইক, অথবা একটা উইক আর একটা স্ট্রং। এই 4টা কন্ডিশনের বাইরে তো আর কিছু হইতে পারে না, তাই না। সো মনে রাখবা যখন দুইটাই স্ট্রং, মানে অ্যাসিডও স্ট্রং বেজও স্ট্রং, তখন আমরা সব নির্দেশক ইউজ করতে পারবো। আর যখন দুইটাই উইক, তখন আমরা কি করতে পারবো না, কোনো নির্দেশক ইউজ করতে পারবো না। আর এরপরে অ্যাসিড যদি স্ট্রং হয় তাহলে আমরা অ্যাসিডীয় নির্দেশক ইউজ করব, যদি বেস স্ট্রং হয় তাহলে আমরা বেসিক নির্দেশক ইউজ করব। সো অ্যাসিডিক নির্দেশক কারা কারা, বেসিক নির্দেশক কারা কারা, এগুলা কিন্তু আমরা জানি যে লিটমাসের উপরে যারা আছে, তোমার ছক দেখবা, ছকে লিটমাসের উপরে যারা আছে সবাই হচ্ছে ক্ষারীয় নির্দেশক, এবং লিটমাসের নিচে যারা আছে তারা কি বলতো, অম্লীয় নির্দেশক। তাও এখানে দেখো কি বলা হয়েছে, সবল ক্ষার। এখানে তোমার কি বলা হয়েছে, সবল ক্ষার। তাহলে সবল ক্ষারের ক্ষেত্রে এই মিথাইল রেড আর মিথাইল অরেঞ্জ কিন্তু আমরা ইউজ করি কিন্তু কি সবল অ্যাসিডের বেলা, যেহেতু অ্যাসিডীয় নির্দেশক। লিটমাস তো নিউট্রাল, এটা বাদ। তাহলে বাকি থাকলো কি বলতো, ফেনলফথ্যালিন। তাহলে 17 অ্যান্সার কোনটা হবে, 17 অ্যান্সার হবে বি নাম্বারটা।
এরপরে 18 লবণ সেতুতে তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহৃত হয় কোনটা? সবাই 18 নম্বর কোশ্চেন আনসার দাও তো, যে লবণ সেতুতে কোনটা ব্যবহৃত, তড়িৎ বিশ্লেষণ রূপে কোনটা ব্যবহৃত হয় বলো তো? দেখো এখানে মনে রাখবা যে লবণ সেতুতে তড়িৎ বিশ্লেষণ রূপে দুইটা আছে, এখানে অ্যানসারে দুইটা অ্যানসারই হয়। অ্যানসার কিছু কিছু কোশ্চেন থেকে ডাবল অ্যানসার হয়, যেমন এটার ক্ষেত্রে এ এবং ডি বোথটা কারেক্ট, ঠিক আছে। এখানে এ ও যেটা ডি ও মানে এ আর ডি দুইটার অ্যানসারই কি বলতো রাইট। KCl NH4Cl NaNO3 KCl KNO3 NH4Cl আর কি। তো ম্যাক্সিমাম গুলা এখানে আর কি কিছু কিছু এক্সট্রা আছে যেগুলো তোমরা বইয়ে পাবা না, যেমন হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডটা বই নাই, বই আছে কি বলতো অ্যামোনিয়াম নাইট্রেটটা আছে, এখানে দিয়ে দিয়েছে, অ্যামোনিয়াম ক্লোরাইডটা দিয়ে দিয়েছে আর কি। আর এখানে দেখো আচ্ছা আচ্ছা স্লোলি বলার সুযোগ নাই, কারণ হচ্ছে আমাদের নেক্সট ক্লাস আছে, 7:30 আরেকটা ক্লাস আছে আর কি। তো যেটা বললাম 18 নম্বর আছে দুইটাই হবে, এ হবে এবং ডি হবে আর কি। আচ্ছা আমরা এবার 19 নম্বরে যাই। 19 নম্বরে বলা হয়েছে যে নীল আলো তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার? নীল আলো তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার? এটা একটু সবাই অ্যানসার দাও তো তাড়াতাড়ি। 19 নম্বর কোশ্চেনের অ্যানসার দাও যে নীল আলো তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার, ঠিক আছে। এটা সবাই মুখস্থ করবা। এটা হচ্ছে তোমার 2 অধ্যায়ে আছে, বেনিয়াসো করা যে রেঞ্জটা আছে, এটা আমি যখন 2 অধ্যায় পড়াইছি অনেকবারই এটা তোমাদেরকে শিখাই দিছি যে বেনিয়াসো করা মনে রাখার ট্রিক্সটা। আশা করি এটা পারা উচিত আর কি, যে এটা কত হবে আর কি। এটা আচ্ছা একজন বলছে এ, একজন বলছে ডি। আচ্ছা দেখো সহজ এটা মুখস্থ করে ফেলবা। দেখো 380 থেকে আমরা জানি যে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য কত বলতো? 380 থেকে 780। আমরা সবাই জানি যে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কত? 380 থেকে কি বলতো 780। আচ্ছা ঠিক আছে, এটা আজকে শিখাই দিয়ে যাই। দেখো 380 থেকে 780। তো আমরা যদি দৃশ্যমান আলো তরঙ্গ রেঞ্জগুলো লিখি তাহলে কি আসতেছে বলতো? বেনি আশহ কলা, ঠিক আছে। বেনি আসো কলা মানে হচ্ছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। সো দেখো আমরা জানি যে রেঞ্জটা কত দিয়ে শুরু হয়? 380 থেকে 780 পর্যন্ত। তাহলে বেগুনি শুরু হবে কত দিয়ে? 380 দিয়ে শুরু হবে আর কি, ঠিক আছে। আচ্ছা তারপর মনে বা বেগুনিটা মুখস্থ করবা, 380 থেকে শুরু করে 424। 380 থেকে শুরু করে কত বলতো? 424। এরপরে কে আসতেছে? এরপরে মনে রাখবা 424 এর পরে রাউন্ড ফিগার মনে রাখবা, রাউন্ড ফিগার হচ্ছে কত? 450। 400 কত 50, এটা কি একটা রাউন্ড ফিগার, ঠিক আছে। 424 এর পর রাউন্ড ফিগার কত? 450। 450 এর পর রাউন্ড ফিগার কত বলতো? 500। 450 এর পর রাউন্ড ফিগার কত বলতো? 500। তাহলে 500 যদি হয়ে গেল, এরপরে মনে রাখবা এরপরে কি সবুজ। সবুজ মনে রাখবা যে সাকিব আল হাসানের জার্সি নাম্বার কত ছিল বলতো? 75 ছিল। তাহলে 75 দিয়ে মনে রাখবা শতে সাকিব আল হাসানের মনে রাখবা কত? 575। কত? 575, ঠিক আছে। হলুদ এরপরে ভাষা কত? এরপর আসি হলুদ। হলুদের ক্ষেত্রে মনে রাখবা হচ্ছে 590। হলুদের ক্ষেত্রে একটু মনে রাখবা কত? 590, ঠিক আছে। 575 এর পর কত আসবে? 590 আসবে আর কি। এরপরে 590 এর পরে কি 600 ঘরে যাবে। তো 600 ঘরে মনে রাখবা যে AK-47 নামে একটা বন্দুক ছিল আর কি। AK-47 দিয়ে মনে রাখবা, AK-47 দিয়ে মনে রাখবা 647। কত মনে রাখতে বলছি? 647। এটুকু মুখস্থ করতে পারলে হইলো। তাহলে কি বললাম? 424 মুখস্থ করলা। 424 এর পর রাউন্ড ফিগার কত? 450। সবাই তো আমার সাথে সাথে মানগুলো একটু কমেন্ট করো। 424 450। 450 এর পর রাউন্ড ফিগার কত? 500। 500টা একটু কমেন্ট করবা। তারপরে কত? 500 পর কত? সাকিব আল হাসান জার্সি নাম্বার কত বলছিলাম? 575। তাহলে কত? 575। তারপরে একটা মুখস্থ করতে বলছি 590। এরপরে বলছিলাম যে AK-47 দিয়ে মনে রাখবা 647। তারপরে এটুকু মনে রাখলেই হবে আর কি। এইগুলো মুখস্থ করতে পারলে এরপরে দেখো লাস্ট কেসে এটা কততে শেষ হবে? আমরা জানি যে 380 তে শুরু হয়ে শেষ কততে? 780 তে শেষ। সো দেখো আমাদের এই মানগুলো জাস্ট মনে রাখলেই হবে। যদি আমরা লাস্ট রেঞ্জ মুখস্থ করতে পারি তাহলে এটা যেহেতু 424 এ শেষ, তাহলে এটা শুরু হবে কততে বলতো? 424 দিয়ে শুরু হবে।
450 শেষ, তাহলে আসমানে শুরু হবে কত দিয়ে? 450 দিয়ে শুরু হবে আর কি। সো তুমি জাস্ট একটা রেঞ্জ মনে রাখবা, লাস্ট রেঞ্জটা মনে রাখবা, তাহলে তোমার ফার্স্ট রেঞ্জ কিন্তু আলটিমেটলি মুখস্থ করা লাগতেছে না। এইটা যেটা শেষ হচ্ছে পরেরটা কিন্তু সেটা থেকেই কি হবে বলো তো শুরু হবে আর কি। ওকে, সো সবাই একটু আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো যে মানগুলো বললাম 424, 450, 424, 450 আমরা এখানে মুখস্থ করে যাব। 500, 575, 590 সরি 380, 424, 450, 500, 575, 590, তারপরে কত 647 AK47, তারপরে কত বলো তো 780। ওকে, সো নুসরাত আদিয়া কমেন্ট করছে, তিথি মজুমদার কমেন্ট করে ফেলছে। সো এখানে তোমার কোনটা বলা হয়েছে? নীল বলা হয়েছে, ঠিক আছে। সো তুমি কাউন্ট করবে ভাবে বেনি, নীল কয় নাম্বার আছে? 2 নাম্বার আছে, তাহলে কি হবে 424, 450, তাহলে 450 আমার কোনটা শেষ হয়েছে আমাকে সেটাতে ফাইন্ড আউট করতে হবে। সো অপশনে দেখি তো 450 কোনটা আছে, এই যে অপশন ডি তে আছে 450, তাহলে অ্যানসার কোনটা হবে? এই 425 থেকে 450, ঠিক আছে, 425 থেকে 450। কি বললাম? তুমি হিসাব করবা বেনি, তোমাকে নীল আস করা হয়েছে, তাহলে বেনি, নি কয় নাম্বার আছে? 2 নাম্বার আছে, তাহলে তুমি মুখে মুখস্থ করছো ফার্স্টটা কত 424, সেকেন্ডটা কত ছিল 450, তাই না? তো 450 এখানে কোনটা আছে অপশনে? এই যে 450 আছে, তার মানে 424 থেকে 450। তো আশা করি এটা ক্লিয়ার। এটা আসলে জাহাঙ্গীরনগর ডি এর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট এই ছকটা। এখান থেকে দেখবা বিগত বছর অনেক কোশ্চেন আসছে আর কি, এটা খুললে বুঝতে পারবে আর কি। ওকে, আচ্ছা, সো এটা কি সবার ক্লিয়ার হয়ে থাকলে সবাই একটু কমেন্ট করবে যে ক্লিয়ার, তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাব, সবাই একটু কমেন্ট করবে যে ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো আমরা 20 নাম্বার কোশ্চেনে যাই। এই যে নীল আলো তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার, ঠিক আছে। একটু আগে আসছিল পরিসর, এখন আবার দেখো এই যে সেম কোশ্চেন একটা আসছে, নীল আলো তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার, নীল আলো তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার। এই কোশ্চেনটা আর একটা বছরও আসছে আর কি, সেম কোশ্চেনটা, সেম অ্যান্সার হবে 425 থেকে 450 ন্যানোমিটার আর কি। আচ্ছা, কোনটি কম সক্রিয়, ঠিক আছে, এই চারটার মধ্যে কোনটা কম সক্রিয়? আচ্ছা, অভি কমেন্ট করছে ক্লিয়ার, নুনানি কমেন্ট করছে ক্লিয়ার, ঈশিতা কমেন্ট করছে ক্লিয়ার, মাইশা কমেন্ট করছে ক্লিয়ার, কাজল ইসলাম কমেন্ট করছে ক্লিয়ার। ওকে, আচ্ছা, সো দেখো এখানে কোনটি কম সক্রিয় বলা হয়েছে। তো দেখো টলুইন, বেনজিন তো আমরা জানি যে বেনজিন কোনটা, এটা হচ্ছে বেনজিনের চিত্র, তাই না। ফেনলের ক্ষেত্রে কি হয়, এখানে জাস্ট কি আসে বলতো OH আসে। আচ্ছা, আর টলুইনের ক্ষেত্রে কি হয়, এই বেনজিন রিং এর সাথে কি আসে বলতো CH3 যদি আসে সেটা টলুইন হয়ে যায়। আর নাইট্রোবেনজিনে কি আসে, বেনজিনের সাথে যখন তোমার নাইট্রো মূলকটা আসে তখন কি হয় বলতো, সেটা হচ্ছে নাইট্রোবেনজিন হয়ে যায়। সো বলা হয়েছে কোনটা কম সক্রিয়। সো সবাই একটু এটা অ্যান্সার দাও তো দেখি, 20 এর অ্যান্সারটা দাও, 21 এর অ্যান্সারটা দাও তো, 21 এর অ্যান্সার কোনটা হবে? 21 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও তো সবাই। আচ্ছা, কোনটা কম সক্রিয়? সো দেখবা যে আমাদের সক্রিয়তা বৃদ্ধিকারী বেনজিন বলে সক্রিয় বৃদ্ধিকারী এবং সক্রিয়তা হ্রাসকারী নামে দুইটা জিনিস আছে। তো কারা সক্রিয় বৃদ্ধিকারী হয়, কারা সক্রিয় হ্রাসকারী হয়, খুবই মনে রাখা খুবই সহজ। যদি দেখো এক বন্ধন, ঠিক আছে, মানে যারা সিগমা বন্ধন যাদের মধ্যে আছে, শুধু যদি সিগমা বন্ধনে থাকে তারা হচ্ছে সক্রিয়তা বৃদ্ধিকারী। যদি দেখো যে পাই বন্ধন বা ডাবল বন্ড যদি চলে আসে তারা মনে রাখবা সক্রিয়তা হ্রাস করে দিবে বা তারা কম সক্রিয় হবে। কি বললাম, যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে সক্রিয়তা বৃদ্ধিকারী, আর যদি ডাবল বন্ড থাকে তাহলে সক্রিয়তা কি হবে বলতো, হ্রাসকারী হবে। সো দেখো এই CH3 যেটা যুক্ত হয়েছে এখানে কিন্তু কোনো ডাবল বন্ড নাই, সব সিঙ্গেল বন্ড। OH এর মধ্যেও কিন্তু কি আছে বলতো, OH, দেখো কি বন্ড আছে বলতো, সিঙ্গেল বন্ড আছে। বাট NO2 কে তুমি ভাঙো, দেখো NO2 কে যদি তুমি ভাঙো কি আসতেছে, এই যে N, এই যে ডাবল বন্ড ও ডাবল বন্ড ও, এটা হচ্ছে NO2, তার মানে এখানে কি আছে, পাই বন্ধন চলে আসছে বা ডাবল বন্ড চলে আসছে। তাহলে এটা কি হবে, কম সক্রিয় হবে। কি হবে, কম সক্রিয়, মানে ডাবল বন্ড থাকলে সেটা কি হয়ে যায়, সক্রিয়তা হ্রাসকারী মূলক। তাহলে 21 অ্যান্সার কোনটা হবে, 21 অ্যান্সার হবে নাইট্রোবেনজিন। সবাই একটু NO2 টা আমার সাথে একটু কমেন্ট করবা, NO2 টা একটু কমেন্ট করবা, ঠিক আছে, NO2, ঠিক আছে, এটা হচ্ছে কি সক্রিয়তা হ্রাসকারী মূলক। NO2 যেহেতু ডাবল বন্ড আছে, ডাবল বন্ড একটু ভাঙা শিখতে হবে তোমাকে, ঠিক আছে। তাহলে কি হবে, সক্রিয়তা হ্রাসকারী মূলক হবে। সো এরপরে কিছু করার নাই। দেখো এই যে এইসব কোশ্চেনগুলো কিন্তু জাহাঙ্গীরনগরে আসতেছে, প্রমাণ বিজারণ বিভবের মান, প্রমাণ জারণ বিভবের মান, এই ছকটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তড়িৎ রসায়নে এগুলো কিন্তু আমাদের দেখা যায় যে অন্যান্য এক্সামে মানগুলো মুখস্থ মানে দেওয়া থাকে আর কি, বাট এটার ক্ষেত্রে কিন্তু কি করতে হবে বলো তো, তোমাকে মুখস্থ করতে হবে। NO2 কমেন্ট করতে বলছিলাম, শাওন রহমান কমেন্ট করছে, ঈশিতা কমেন্ট করছে, মাইশা কমেন্ট করছে, কামরুন নাহার কমেন্ট করছে, অভি কমেন্ট করছে, নুরানি কমেন্ট করছে, শাওন রহমানও কমেন্ট করছে, নাদিয়া, আন্না কমেন্ট করছে, ওকে, আনিকা আফরিন কমেন্ট করছে, কাজল ইসলাম, ওকে, থ্যাংক ইউ,
আচ্ছা, সো এরপর যেটা কমেন্ট করতে বললাম 22 নাম্বারটা একটু সবাই কমেন্ট করবে, যে 22 এর आंसर কোনটা হবে একটু সবাই কমেন্ট করবে আর কি। 22 তাহলে কি বলা হয়েছে, পটাশিয়ামের প্রমাণ জারণ বিভব কত, পটাশিয়ামের প্রমাণ জারণ বিভব কত, এটা একটু সবাই কমেন্ট করো তো। আচ্ছা, সো মনে রাখবা পটাশিয়ামের জারণ বিভবের মান মনে রাখবা +2.87, ঠিক আছে, এটা মুখস্থ করবা। পটাশিয়ামের কত 2.87 প্লাস, যদি জারণ বিভব বলে আর বিজারণ বিভব বললে কি হবে, জাস্ট মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, -2.87। এটা আমরা যখন তড়িৎ রসায়ন পড়াবো তখন এই ছকটা ইনশাআল্লাহ মুখস্থ করা হয়ে যাবে এবং কোন কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলবো। আপাতত তোমরা মুখস্থ করে একটু আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো। পটাশিয়াম এটা কমেন্ট করে ফেলো +2.87, পটাশিয়াম এটা কত হবে +2.87, পটাশিয়াম কত হবে +2.87, পটাশিয়াম কত হবে +2.87, এটা হচ্ছে পটাশিয়ামের ক্ষেত্রে 2.87, পটাশিয়াম কত হবে +2.87, আমার সাথে সাথে সবাই একটু কমেন্ট করে ফেলো 2.87, পটাশিয়াম কত হবে 2.87 +2.87 জারণ বিভব, ঠিক আছে, বিজারণ বিভব লাগবে না। এরপর হচ্ছে কোনটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, এদের মধ্যে কোনটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা হ্যাঁ, +2.87 কমেন্ট করতে বলছিলাম। কাজল ইসলাম কমেন্ট করছে 2.87, নিশিতা কমেন্ট করছে, আনিকা আফরিন কমেন্ট করছে, সঞ্জিতা কমেন্ট করছে, তিথি মজুমদার কমেন্ট করছে, মাসকাত মাইশা কমেন্ট করছে, নুসরাত, নাদিয়া, শাওন রহমান, থ্যাংক ইউ, অক্সিডেশন নাম্বার সহ কমেন্ট করছো। আচ্ছা, বাকি সবাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। কোনটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, কোনটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বলো তো, এটার आंसर কোনটা হবে। আচ্ছা, মনে রাখবা জৈব যৌগ যারা আছে, ঠিক আছে, জৈব যৌগ যদি যারা থাকবে তারা সবাই তড়িৎ অবিশ্লেষ্য, ঠিক আছে। জৈব যৌগ মানেই কি তড়িৎ অবিশ্লেষ্য, জৈব অ্যাসিড বাদে, ঠিক আছে, জৈব অ্যাসিড বাদে, ঠিক আছে, জৈব অ্যাসিড বাদে বাকি যারা জৈব যৌগ আছে সবাই কি জৈব যৌগ কি হবে বলতো, তড়িৎ অবিশ্লেষ্য, জৈব যৌগ সমূহ তড়িৎ অবিশ্লেষ্য, জৈব অ্যাসিড তড়িৎ বিশ্লেষ্য, তবে হচ্ছে কি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে, এটা মাথায় রাখবা, জৈব অ্যাসিডগুলো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য আর বাকি সব জৈব যৌগ যারা আছে সবাই তড়িৎ অবিশ্লেষ্য। সো এটা কি একটা জৈব যৌগ, এটা কি অ্যালকোহল, তাহলে এটা কি হবে তড়িৎ অবিশ্লেষ্য, তাহলে ডি তো আগেই বাদ, পরে আছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। KOH HNO3 এটা কি সবল অ্যাসিড সবল ক্ষার না, তাহলে সবল অ্যাসিড সবল ক্ষার কি হবে সবল তড়িৎ বিশ্লেষ্য, তাহলে এরা অপশন থেকে বাদ, বাকি থাকলো কে H3PO4, তাহলে অ্যানসার কোনটা হবে 23 এর অ্যানসার হবে কোনটা, সি নাম্বারটা। ওকে, 24 এ আমরা যাই। 24 নাম্বারটা কি বলা হয়েছে দেখো, সোডিয়াম এবং সোডিয়াম প্লাস দ্বারা নির্মিত তড়িৎদ্বারের প্রমাণ জারণ বিভব কত, সোডিয়াম বা সোডিয়াম প্লাস, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাসের জারণ বিভবের মান আস করা হয়েছে, প্রমাণ জারণ বিভবের মান। সো পটাশিয়ামের এটা পড়ছিলাম 2 পয়েন্ট কত পড়ছিলাম বলো তো 7, 2.7 পড়ছিলাম, 2.87 পড়ছিলাম, 2.87 পড়ছিলাম, আর এটার ক্ষেত্রে কত হবে বলো তো, সোডিয়াম সোডিয়াম প্লাসেরটা কত হবে, তোমরা সোডিয়াম আর পটাশিয়াম একই রকমই, সোডিয়াম পটাশিয়াম ছিল হচ্ছে 2.87 ছিল, আর এটা কত হবে বলো তো 2.71 হবে, এটা কত হবে 2.71, সোডিয়াম কত হবে 2.71, সবাই তো আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো, সোডিয়াম কত হবে, সোডিয়াম 7, সোডিয়াম 7 কত 2.7, সোডিয়াম কত হবে 2.7 হবে আর কি, ঠিক আছে, সোডিয়াম কত হবে 7, সোডিয়াম 7 এ 7, সোডিয়াম কত হবে এর জন্য 2.7, সোডিয়াম কত হবে এর জন্য 2.7, সোডিয়ামের সবাই কমেন্ট করে ফেলো 2.71, সোডিয়াম 7 সোডিয়াম 7 2.7। আচ্ছা, কৃত্রিম চুল তৈরিতে কোনটি ব্যবহৃত হয়, আচ্ছা 2.7 যদি হয় তাহলে অ্যানসার কোনটা হবে বলো তো, অ্যানসার হবে কোনটা 2.7, মানে হচ্ছে কোনটা হবে 24 এর অ্যানসার হবে বি নাম্বারটা, 24 এর অ্যানসার হবে কোনটা বি নাম্বারটা। আচ্ছা, এরপরে 25 নাম্বার কোশ্চেনে আনসার দিয়ে দাও সবাই। 25, কৃত্রিম চুল তৈরিতে কোনটি ব্যবহৃত হয়, কৃত্রিম চুল তৈরিতে কোনটি ব্যবহৃত হয়, সবাই 25 নাম্বার কোশ্চেনে আনসার দিয়ে দাও যে কৃত্রিম চুল তৈরিতে কোনটি ব্যবহৃত হয়। কৃত্রিম চুল তৈরিতে কোনটি ব্যবহৃত হয়, সবাই একটু কমেন্ট করো তো। 25 নম্বর কোশ্চেনের আনসার দাও সবাই যে কৃত্রিম চুল তৈরিতে কোনটি ব্যবহৃত হয়। আচ্ছা, মনে রাখবা কৃত্রিম চুল, কৃত্রিম তারপরে হচ্ছে তোমার সুতা, তারপরে মোটা যেগুলো জিনিসপাতি আছে সবগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করি বলো তো,
আচ্ছা আচ্ছা, মোটা কৃত্রিম চুল, কৃত্রিম সুতা, মোটা কার্পেট, ঠিক আছে, মোটা কার্পেট ইত্যাদির ক্ষেত্রে আমরা ইউজ করি কি বলতো, মোটা কার্পেট ইত্যাদির ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে পলিপ্রোপিলিন। এটা যে জৈব যৌগের ব্যবহারগুলো আছে সেখানে পাবা। পলিপ্রোপিলিন কোথায় ইউজ করা হয়, কৃত্রিম চুল, কৃত্রিম জাতীয় যৌগ জিনিস আছে, কার্পেট টার্পেট যা যা আছে সবগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করি কি বলতো, পলিপ্রোপিলিন ইউজ করি। কি ইউজ করি, পলিপ্রোপিলিন। আচ্ছা, এরপরে 26 নম্বর কোশ্চেনে সবাই অ্যান্সার দিয়ে দাও যে 4s ইলেকট্রনের n l ও m এর মান যথাক্রমে কত। 26 নম্বর কোশ্চেন আনসার কত হবে, 26 এর আনসার দিয়ে দাও তো সবাই দ্রুত। 26 4s ইলেকট্রনে l ও m এর মান জিজ্ঞাসা করা হয়েছে। তো আমরা এখানে এটা কিসের মান, 4 কিসের মান বলো তো, n এর মান। আচ্ছা, s এর ক্ষেত্রে l এর মান কত হয়, আমরা জানি যে l এর মান যদি 0 হয় সেটা হয় s, l এর মান 1 হলে সেটা কি হয় p, তারপরে 2 হলে কি হয় d, ঠিক আছে, আর 3 হলে কি হয় বলো তো f। সো তোমাকে এখানে কি দেওয়া আছে, তোমাকে এখানে s দেওয়া আছে। s এর ক্ষেত্রে আমরা জানি l এর মান কত হয়, s এর ক্ষেত্রে l এর মান হয় 0 হয়, তাহলে n এর মান হচ্ছে 4, l এর মান কত 0, তাহলে 4 0 অপশনে কোনটা কোনটা আছে বলো তো, b তে আছে আর কততে আছে বলো তো, c তে আছে। এখন আমাকে বের করতে হবে কিসের মান বলো তো, m এর মান। এখন আমার কিসের মান বের করতে হবে, m এর মান। কিসের মান, m এর মান। সো m এর মান কি হয় বলো তো, 0 সহ প্লাস মাইনাস l। তো এখানে l এর মানই তো 0, তাই না। সো এখানে যদি l এর মান 0, আমাকে কোনটা আসবে বলো তো, 0 আসবে। খালি কি আসবে, 0 সহ প্লাস মাইনাস l যেটা আছে, যেহেতু এখানে l এর মানই 0, তো আমার এখানে একটা মান আসবে। তুমি যদি m = 12 + 1 ফর্মুলা ফেলাও, যে m + 12 m = 12 + 1 ফর্মুলাতে আমরা বের করি যে l এর মান m এর মান কয়টা হওয়া পসিবল, ঠিক আছে, এটা আমরা জানতে পারি আর কি। m = 12 + 1 থেকে আমরা জানতে পারি যে m এর মান কয়টা হওয়া পসিবল। তো তুমি যদি এখানে l এর মানটা বসায় দাও 2 × 0 + 1, সো m এর মান তুমি পাচ্ছ কয়টা বলো তো, একটা পাচ্ছ। সেই একটা মান কি হয়, 0 হয়। একটা মান যদি বের হয় সেটা হয় 0। যদি তিনটা মান বের হয় তাহলে কি হবে, 0 সহ প্লাস মাইনাস l। একের ক্ষেত্রে কয়টা আসবে, 12 + 1 বসাও, একের ক্ষেত্রে কত আসবে, 3 আসবে। সেই তিনটা মান কি কি হবে, 0 সহ প্লাস মাইনাস 1, মানে 0 একটা, +1 একটা, -1 একটা, তিনটা মান, ঠিক আছে। সো এই ক্ষেত্রে যেহেতু l এর মান 0, তাহলে একটা মান আসবে, সেই একটা মানটা কি হবে, 0 হবে। তাহলে কি কি হবে, 4 0 0, ঠিক আছে, কি হবে 4 0 0। এটা কি সবাই বুঝতে পারছো? যদি বুঝতে পেরে থাকো সবাই একটু কমেন্ট করবা যে ক্লিয়ার। ওকে, নেক্সট আমরা লাস্ট কোশ্চেন 27 নম্বর কোশ্চেনে যাব। যে 27 নম্বর কোশ্চেনের আনসার সবাই দিয়ে দাও যে সকল তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে কি ঘটে। আমাদের একটু দ্রুত আগাতে হচ্ছে, এখনই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ ক্লাস। কাজী সাহেব মামুন বলছে ক্লিয়ার। আচ্ছা, সকল তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে কি ঘটে। সো দেখো, তাপ উৎপাদী এটা অলরেডি কি করতেছে, তাপ উৎপন্ন করতেছে। সো এটা তো আমার তাপ বাড়ানোর কোনো দরকার নাই। তাপ উৎপাদে আরেকটা কি আছে বলো, তাপ হারি। তো যে তাপ হারাচ্ছে তার ক্ষেত্রে আমি তাপমাত্রা বৃদ্ধি করব, বাট এটা তো অলরেডি তাপ উৎপাদী, তাহলে এক্ষেত্রে তো আমার তাপমাত্রা বৃদ্ধি করার কোনো দরকার নাই। তো যদি তুমি তাপ উৎপাদী বিক্রিয়ায় আবার তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে বিক্রিয়াটা কোথায় যাবে বলো তো, পশ্চাৎ দিকে যাবে। কোথার দিকে যাবে, পেছনের দিকে যাবে আর কি, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হবে বলো তো, 27 নম্বর কোশ্চেন আনসার কত সবাই। তো সেক্ষেত্রে কি হবে, সাম্যাঙ্কের মান কি হবে বলতো, সম্মুখ মানে বৃদ্ধি না পেয়ে কি হবে বলতো, পিছনের দিকে যেহেতু গেছে তাহলে কি হবে, হ্রাস পাবে। কি হবে বলতো, বৃদ্ধি পাবে, হবে বৃদ্ধি পাবে, হবে না, উৎপাদন বেড়ে যাবে। উৎপাদন বৃদ্ধি পাবে, তো সামনের দিকে গেলে উৎপাদন বৃদ্ধি পেত। যেহেতু এটা তাপ উৎপাদী, এটাকে আমি তাপমাত্রা বাড়াইছি, যার ফলে কি হবে, বিক্রিয়াটা সামনে না যায় পেছনের দিকে, মানে পেছনের দিকে অগ্রসর হবে, যার ফলে কি হবে, সাম্যাঙ্কের মান কি হবে বলতো, হ্রাস পাবে। কি হবে, হ্রাস পাবে। তাহলে আশা করি এটাও তোমাদের সবার কাছে ক্লিয়ার। সো আজকে যা যা পড়লাম তোমাদের কি সবকিছু কি ক্লিয়ার হয়েছে, একটু কমেন্ট করে জানাবা যে ক্লিয়ার নাকি। আর সবাই এই যে দেখবা যে গ্রুপে এই যে ভিডিওটা, যে ক্লাসটা হচ্ছে এখানে একটা লিংক দেওয়া আছে, সবাই লিংকে জয়েন হয়ে যাবা। এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে গ্রুপটা আছে, ওকে, তো সবাই আর কি গ্রুপটাতে জয়েন হয়ে যাবা। এবং দেখো এই যে আজকে যা যা পড়লাম এটা নিয়ে তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে ওই গ্রুপটাতে জানাবা। আর হচ্ছে এই যে বাকি যে কয়েকটা দিন আছে, এখন যদি তোমার আরো কোশ্চেন সম্পর্কে ভালো মতো জানতে হয়, সেক্ষেত্রে তোমায় কি করতে হবে, এই যে জাহাঙ্গীরনগর এ ইউনিট এবং ডি ইউনিটে যে প্রশ্ন ব্যাংকটা আছে, এই প্রশ্ন ব্যাংকটা খুব দ্রুত কিনে ফেলবা। কারণ তোমাকে যদি কোশ্চেন সম্পর্কে আইডিয়া নিতে হয়, তোমাকে অবশ্যই বিগত
5 বছরের মিনিমাম, মানে জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে যেহেতু একটা শিফটে মানে একটা বছরে অনেক শিফটে এক্সাম হয়, সো মিনিমাম 5টা বছরের কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। সো আশা করি আজকে যা যা পড়লাম তোমাদের সবার কাছে ক্লিয়ার। কারো যদি কোনো কোশ্চেন থাকে, বায়োলজি এক্সামের রেজাল্ট দেননি তো হ্যাঁ দিয়ে দিব ইনশাল্লাহ। তো সবাই আশা করি ক্লিয়ার। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে ইনশাল্লাহ ওই গ্রুপে জানাবা, উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে।